মেলে দিলে খুব ভালো হয়। জি ঠিক আছে, সমস্যা নেই। দাদি গেছে বিউটি পার্লারে, দাদি খালি পুট কেটে দিয়ে গেছে, আর এটি দিয়ে দেয়নি, অন্য কিছু না। দাদি গেছে। ওকে, দেখেন এক নম্বর এক্সাম্পলটা, a company installed a piece of equipment. Okay, recording চলছে. So a company installed a piece of equipment with a 5-year life. আমি আন্ডারলাইন করতে করতে আগাই, 5-year life and no salvage value. Salvage value কি অবশ্যই জানেন, কেউ যদি না জেনে থাকেন প্রশ্ন করতে পারেন। The new equipment cost $5 lakh and will generate 150,000 in savings each year. Old equipment with a book value of $50,000 and a remaining life of 2 years was sold for $20,000. No changes in working capital are anticipated. বলতেছে এই যে মেশিন রিপ্লেসমেন্ট করা হবে, একটা পুরান মেশিন কিনে নতুন মেশিন কিনবে, এটার ফলে ওয়ার্কিং ক্যাপিটালে কোনো চেঞ্জ আসবে বলে মনে হচ্ছে না। সো ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে আমরা কোনো চিন্তা করবো না, দিস ইজ ইগনোরড। The effective income tax rate is 40%, মানে কর্পোরেট ট্যাক্স রেট। সো প্রশ্নটা ডিমান্ড হচ্ছে the total initial investment for the new equipment is কত? The total initial investment, এই যে রিপ্লেসমেন্টটা হবে মেশিনারিজ, মেশিনারিজ রিপ্লেসমেন্ট বলতে একটা পুরান মেশিন বিক্রি করে নতুন মেশিন কেনা হবে। ফলে এই ডিসিশন ইমপ্লিমেন্ট করতে গেলে আমার এটা কত, ইনিশিয়ালি আমার আসলে ক্যাশ আউটফ্লোটা কত হবে, এটা হলো প্রশ্ন। আচ্ছা, প্রশ্নের যে মূল বডিটা আছে, এখান থেকে কোনো ওয়ার্ড বা কোনো টপিক বা কোনো অ্যামাউন্ট বুঝতে কষ্ট হচ্ছে বা বোঝা যাচ্ছে না, এরকম কোনো থাকলে কেউ প্রশ্ন রেজ করতে পারেন, আমরা ফার্দার ডিসকাস করতে পারবো। তো একটা জিনিস বোঝা যাচ্ছে, সিম্পলি চিন্তা করেন আপনি একটা ব্যবসায়ী বা একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকার, এরকম একটা সিনারিও, এটা বোঝার জন্য মানে অ্যাকাউন্টিং জানার কোনো প্রয়োজন নেই, সিম্পল একটা ম্যাথমেটিক্যাল স্কিল থাকলে যথেষ্ট। অনেক হয়তো মনে করতে পারেন যে আমরা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না, কোনো টেনশন নেই। গল্পটা পড়ি আবার। Equipment installed, a company installed a piece of equipment with a 5-year life and no salvage value. 5 বছর আগের একটা মেশিনের কথা বলা হচ্ছে। 5 বছর আগে যেই দামে কেনা ছিল, এটা বেসিক্যালি দিস ইজ sunk cost, so this is not relevant here, and has no salvage value. এবং এটার যে ইকোনমিক লাইফ এবং মেকানিক্যাল যে স্ট্যাটাস ছিল বা এটার বাজারের যা পরিস্থিতি, তাতে এটা 5 বছর পরেও বিক্রি করলে এটা থেকে কোনো রিটার্ন আসবে বা স্ক্র্যাপ ভ্যালু পাওয়া যাবে বা ভাঙ্গারি দাম পাওয়া যাবে, এরকম কোনো এক্সপেকটেশন আসলে নাই। বাট প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে দ্য নিউ ইকুইপমেন্ট কস্ট, অর্থাৎ পুরান মেশিনটা ফেলে দিয়ে একটা নতুন মেশিন যেটা কিনা হবে, সেটার জন্য বাজেট অ্যাকচুয়ালি $5 লাখ। এটার বাজার মূল্য বা কোটেশন প্রাইস হলো $5 লাখ, and will generate 150,000 in savings each year. এই 150,000 টা কি মিন করে? যদি একটা ফ্রেশ প্রজেক্ট হইতো, প্রফিট মিন করে নাকি স্যার? না, প্রফিট বলা যাবে না, আলটিমেট গোল আমাদের হচ্ছে ক্যাশ ফ্লো। সো যদি এই প্রশ্নের ডিমান্ডটা আসলে চাইছে যে ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো, অর্থাৎ ইনভেস্টমেন্ট কত হবে সেটা, আপনার রিটার্ন নিয়ে এখানে তেমন কোনো কাজ নাই, বাট জানার জন্য বলতেছি। এই শব্দটা ইউজ করছে, ইন সেভিংস ইচ ইয়ার। যে একটা পুরান মেশিন কিনে আপনি যখন একটা নতুন মেশিন কিনে আপনার ক্যাশ ফ্লোতে যদি কোনো পজিটিভ চেঞ্জ নাই আসে, তাহলে তো আপনি কাজটা করতে যাবেন না। সেটাই আসলে ইন্ডিকেট করে এটা, যে 150,000 ইন সেভিংস, দ্যাট মিনস it will save your cost. তো সেভ কস্ট হওয়া মানে আলটিমেটলি আপনার ক্যাশ ফ্লো ইমপ্রুভ করবে, সেটা বোঝানো হয়েছে। দ্যাট মিনস আপনার আগের নেট ইনকাম যদি 300 টাকা হয়, এখন সেখানে দেখা যাবে কস্ট সেভিংস এর কারণে আপনার ইনকাম হয়তো আরো 150 টাকা বা 1,50,000 টাকা বাড়বে, বিকজ ইউ হ্যাভ সেভড ইউর কস্ট। এই সেভিংসটাতে তাই মিন করছে।
আর যদি ফ্রেশ প্রজেক্ট হতো, একদম নতুন প্রজেক্ট, ফ্রেশ প্রজেক্ট গুলোতে সাধারণত ল্যাঙ্গুয়েজটা অন্যভাবে থাকে। ইট উইল জেনারেট অপারেটিং ইনকাম বা নেট প্রফিট বা ক্যাশ ফ্লো। জেনারেট শব্দটা থাকে ইউজুয়ালি, বা অন্য যে ধরনের শব্দই থাক, বোঝা যায় যে এই প্রজেক্ট থেকে বছরে কত টাকা আসবে, ইনফ্লোটা কত হবে সেটা বলা থাকে। বাট যেহেতু একটা মেকানিক্যাল চেঞ্জ আসতেছে, ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জের ফলে মানে কস্ট দুইটা জিনিস হইতে পারে, আইদার কস্ট সেভিংস হইতে পারে, অথবা তার প্রোডাক্ট মানে তার কি বলা যায়, প্রোডাক্টিভিটি এনহ্যান্সড হওয়ার ফলে নতুন মেশিনে দেখা গেল যে তার ক্যাপাসিটি অনেক বেশি, সে অনেক ফাস্ট কাজ করতে পারে, অনেক বেশি প্রোডাকশন করতে পারে। এর ফলে অনেক বেশি ইউনিটস প্রোডাকশন করবেন এবং বেশি ইউনিট সেল করার ফলে আপনার সেভিংস এর পরিবর্তে দেখলো রেভিনিউ ইনক্রিজ করতে পারে, সেটাও হতে পারে। বাট রেভিনিউ ইমপ্রুভ করুক বা কস্ট সেভিংস করুক, আলটিমেটলি এটা আপনার নেট প্রফিটকে এনহ্যান্স করবে। দিস ইজ দ্যাট 150,000 ইন সেভিংস। সো এটা হচ্ছে লজিক, মানে আমি নতুন মেশিনে কেন কিনবো তার লজিক। এটা একটা কোয়ালিটেটিভ ডিসকাশন হচ্ছে। লজিক দুটা কারণে হতে পারে, হয় আপনি কস্ট মানে হিউম্যান লেবার রিপ্লেস করতেছেন, হাইটেক ইউজ করার ফলে আপনার কস্ট সেভ হতে পারে, অথবা আপনি বেশি প্রোডাকশন এন্ড বেশি সেলস করার ক্যাপাসিটি অর্জন করবেন, যার ফলে আপনার রেভিনিউ ইনক্রিজ করবে। দুটা জিনিস হতে পারে। সো ওল্ড ইকুইপমেন্ট উইথ এ বুক ভ্যালু অফ 50,000, ওল্ড মেশিনের লাইফ ছিল কত? 5 ইয়ার্স ছিল। বাট এখানে দেখেন এন্ড রিমেইনিং লাইফ অফ 2 ইয়ার্স, দ্যাট মিনস 3 বছরের মাথায় আপনি এটাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন, আরো 2 বছর ইচ্ছা করলে আপনি চালাইতে পারতেন। হ্যাঁ, মেশিনটা কত টাকায় কিনছে সেটা কিন্তু বলা নাই। তো 3 বছরের মাথায় এই মেশিনটার বুক ভ্যালু ছিল 50,000, অর্থাৎ আপনার অ্যাকাউন্টিং ভ্যালু ছিল এটা $50,000, and the remaining life of 2 years was sold for $20,000. অর্থাৎ আপনার খাতা কলমে এই মেশিনটার দাম ছিল 50,000 টাকা, কিন্তু বিক্রি করছেন 20,000 টাকায়। So no changes in working capital, এটা দরকার নাই। Effective income tax rate is 40%. The initial investment for the new equipment is what? এখন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বলতে বুঝতেই পারতেছি, প্লেন একটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, আপনাকে একটা নতুন মেশিন কিনতে হবে যেটার দাম 5 লাখ টাকা। ধরেন আমরা ক্যাপিটাল বাজেটিং বুঝি না, ট্যাক্স বুঝি না, কিছুই বুঝি না, সিম্পলি চিন্তা করেন একটা পাটিগণিতের মতো, 5 লাখ টাকা একটা নতুন মেশিন কিনতে হবে, কিন্তু আমি পুরান মেশিনটা কিনলে পাবো 20,000 টাকা। হ্যাঁ, বুক ভ্যালুর সাথে করেসপন্ডিং করে কি লাভ লস হয়েছে এটাও বুঝি না, সিম্পলি চিন্তা করলাম আমি, আপনার লাগার কথা কত? 4,80,000 টাকা না? আপনার ভাঙারি বিক্রি করে যদি 20,000 পান, আর 5 লাখ টাকা নতুন মেশিনের দাম, পুরান গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার মতো আর কি, বা পুরান রেফ্রিজারেটর জমা দিয়ে আরো কিছু টাকা দিয়ে একটা নতুন ফ্রিজ কেনার মতো। অনেক সময় অফার দেয় কোম্পানিগুলা, মনে করেন সেরকম একটা ব্যাপার। তাহলে 4,80,000, কিন্তু প্রফেশনালি এটা কিন্তু রাইট অ্যামাউন্ট না, মানে ট্যাক্স দেওয়া লাগলো না, এটা একটা বেনিফিট। লাগলো না, আমি আসলে ট্যাক্স কনসিডারেশনে এখনো যাই নাই। হ্যাঁ, আরো যে ক্রিটিক্যাল জায়গাগুলোতে এখনো যাচ্ছে না। প্লেন থিঙ্কিংটা আসলে এইরকম, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কি, অর্থাৎ আপনার নতুন মেশিন কিনতে যেটা লাগবে এবং পুরান মেশিন বিক্রি করে যা পাবেন, তাহলে এটা অ্যাডজাস্টমেন্ট হবে না। এখানে টাকা আসলো না আপনার কাছে, এটা আসলো এবং এটা গেল, তার মানে আপনার নিট আউটফ্লো কত হলো? 4,80,000। বাট আমরা এখনো ট্যাক্স পারপাস কোনো অ্যাডজাস্টমেন্ট করি নাই, সেটা শেখাটাই হলো কাজ। শুধু এইটুক ম্যানেজ করে যদি অ্যাকুরেট ফিগারটা পাওয়া যেত, তাহলে এটা আসলে সিএম এর কোশ্চেন হইতো না। তো ওইটুক একটু শেখাটাই আমাদের কাজ। বাট বেসিক জিনিস এইটা, কি পেলেন আর কি হারালেন। দেখেন, the initial investment for the new equipment consists of the cash received from the sale of the old equipment, যেটা আপনি রিসিভ করলেন, this is cash inflow, plus the tax effect, যেটা আমরা
এখনো ক্যালকুলেট করি নাই। ট্যাক্স ইম্প্যাক্ট বা ট্যাক্স ইফেক্ট অফ দ্য লস অন দ্য সেল এ ক্যাশ ইনফ্লো। আচ্ছা, তার মানে এখানে ট্যাক্স ইনফ্লোতে ট্যাক্স ইম্প্যাক্টে আমরা একটা জিনিস পাবো যে এই যে লস হয়েছে এখানে 50,000 মাল 20,000 বেচছেন, তার মানে লস। দেন less the cash outflow to purchase for purchase the new equipment. So the cash received from the sale of old equipment is $20,000. এটা বুঝতে কোনো সমস্যা নেই। আচ্ছা, the tax effect of the loss on the sale is 40% of the loss. এটা নিয়ে কথা হতে পারে, এটা নিয়ে বুঝতে কোনো প্রশ্ন থাকতে পারে। The tax effect of the loss on the sale is 40% of the loss. The loss is the difference between the 20,000 received and 50,000 book value of the equipment. The loss, তার লসটা কত এখানে? আগে বের করি লস। 30,000 loss. 30,000 loss. আচ্ছা, অর্থাৎ loss on sale of old machine বা ওল্ড ইকুইপমেন্ট, 50 টাকার জিনিস আমি বিক্রি করছি 20 টাকায়, 30,000 টাকা আপনার লস, মাইনাস ফিগার লস। ওকে, এখন ট্যাক্সের যে ব্যাপারটা, ট্যাক্স ক্যালকুলেশন, এটা সব সময় এই ফিগারটা প্লাস হোক অথবা মাইনাস হোক একইভাবে ক্যালকুলেট করবে না। ধরেন এটা যদি উল্টা হইতো, 20,000 টাকা জিনিস 50,000 টাকায় বিক্রি করছে, দেখলো পুরান জিনিসেরই দাম অনেক বেড়ে গেছে। যেমন এখন ইস্পাত বা লোহার দাম এত বেড়ে গেছে, অনেক মানে অকেজো জিনিসেরও এখন অনেক দাম, শুধু ওজন করে বিক্রি করলেও। তো সেই রকম একটা ঘটনা যদি ঘটে, তো 20 টাকার মাল কিন্তু 50 টাকাও বেচা যায়, সেক্ষেত্রে পুরান মেশিন বিক্রি করে কিন্তু অনেক সময় আপনার বুক ভ্যালুর চেয়ে বেশি বেচলে লাভ হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ট্যাক্স ইম্প্যাক্টে একই হয়, শুধুমাত্র পজিটিভ আর নেগেটিভ হতে পারে, যেটা আমরা ক্যাশ ফ্লোতে অ্যাডজাস্টমেন্ট করবো। তাহলে এটা ট্যাক্স কত, এটা ট্যাক্স ইম্প্যাক্টটাকে ওই ফিগারটা বের করে নেব, লাভ হোক বা লস হোক যাই হোক। কত? 12,000 ডলার। এই 12,000 টাকাটা আসলে ভেরি মাচ কনসার্ন টু ট্যাক্স, হয় দিতে হবে অথবা ইট ইজ ইয়োর সেভিংস। এখন এই ক্ষেত্রে ডিসিশন দেন, এটা যেহেতু সেভিংস। আমার প্রোডাক্টটা সেল করে লস হয়েছে, সো অ্যামাউন্ট কিন্তু সেম 12,000-ই, তো এটা কি আমার ট্যাক্স সেভিংস অর ট্যাক্স শুড বি পেইড? এটা ট্যাক্স সেভিংস, এটা মনে একটা ইন্টারেস্টের মতো, ট্যাক্স শিল্ড বলে এটাকে। ট্যাক্স শিল্ড, রাইট, হ্যাঁ, এটা ট্যাক্স শিল্ড, হ্যাঁ, এটা আসলে ট্যাক্স শিল্ড। স্যার জিতু ভাই, লস আমার হওয়ার মনে কারণে ট্যাক্স শিল্ড হলো ব্যাপারটা নাকি? এক্স্যাক্টলি, জিতু ভাই, যারা এখানে সায়েন্সের যদি তাদের মনে প্রফিট হয় হতো তখন তো ট্যাক্সটা আমাকে পেই করতে হচ্ছে, রাইট? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। যদি এটা আচ্ছা, আমরা আচ্ছা। রিভার্স ফিগার হইতো যে 20,000 টাকার জিনিস আমি 50,000 আচ্ছা, টাকায় আচ্ছা। বিক্রি করছি, লাভ হয়েছে, হ্যাঁ, আমার মনে হয় জিতু ভাই, 12,000 যারা খাবে। সায়েন্সের তাদের জন্য এই টার্মটা অনলি হার্ড। এটা ওরা ধরা যদি দিতে পারে আচ্ছা, তাহলে আচ্ছা। কেন না, কেন মাইনাস exactly. হচ্ছে, কেন প্লাস হচ্ছে, এটা যদি একটু বলতে ধরা দিলে না, এই জন্য আমি আগে তাদেরকে নোটিস করছি, কোনো প্রশ্ন থাকে, কিউরিসিটি থাকলে একটু এক্সপ্রেস করেন। আমি ছাড়াও অনেকেই আপনার রাইট অ্যান্সার দিতে পারবে। মুজাহির ভাই এবং ওয়েদ ভাই, এই জায়গাটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা শব্দগত কোনো অপরিচিতি আছে কিনা? ভাই আমার ক্ষেত্রে নাই। আচ্ছা, ফ্র্যাঙ্কলি বলবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো পুরান মেশিন বিক্রি করে আমার লস হওয়ার কারণে এনবিআর আপনাকে ছাড় দিবে, আসলে আপনাকে ট্যাক্সটা দিতে হবে না, কিন্তু আপনাকে ট্যাক্স ইম্প্যাক্টটা ঠিকই বের করতে হচ্ছে, বিকজ আমাদেরকে একটা ক্যাশ ফ্লো পর্যন্ত পৌঁছাইতে হবে। যদি লস হয়, দ্যাট মিনস আপনার যদি ট্যাক্স শিল্ড হয় বা ট্যাক্স সেভিংস, সহজ ভাষা ট্যাক্স সেভিংস। ট্যাক্স সেভিংস মানে ক্যাশ ফ্লোতে কি হবে, এটাকে ইনফ্লো হিসাবে কনসিডার করা হবে। ট্যাক্স শিল্ড অথবা কোনো কারণে আপনার লস হয়েছে, লস হওয়ার কারণে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় নাই এনবিআর কে বা ট্যাক্স অথরিটিতে, যদি না দিতে হয় তাহলে ওই পরিমাণ টাকাকে আপনি ইনফ্লো হিসাবে কনসিডার করবেন।
দ্যাট মিনস আপনার যে ক্যাশ ফ্লোর যেই ফ্লোটা আছে সেই ফ্লোতে এই সমপরিমাণ টাকাকে আপনি যোগ করে ফেলবেন। আর যদি আমি ওই মাল বিক্রি করে লাভ করতাম, লাভ হলে গভর্নমেন্টকে ঠিকই ট্যাক্স দিতে হতো ওই একই টাকা, 12,000 টাকা। সেক্ষেত্রে এটাকে আউটফ্লো হিসাবে কনসিডার করতে হতো। এই হলো নিয়ম। নিয়মগুলো শিখলেই হবে, অঙ্ক খুবই সহজ। তাহলে ট্যাক্স ইম্প্যাক্ট এখানে যেটা দেখলেন, এখানে যত ম্যাথ আছে 50টা 100টা সব জায়গায় এই একই ট্রিটমেন্ট, একটু এদিক সেদিক হবে না সব জায়গাতে। শুধু দেখবেন যে বুক ভ্যালু কত আর বিক্রি করছেন কত। লাভ হলে ট্যাক্স দিয়ে দেন, যদি লাভ না হয় ট্যাক্স সেভিংস হিসেবে ট্রিট করেন। কোথায় করবেন? ক্যাশ ফ্লোতে, ইনফ্লো অর আউটফ্লো। লস হলে ইনফ্লো, লাভ হইলে আউটফ্লো। একটা গুরুত্বপূর্ণ স্টেপ গেল। তাহলে এখানে একটা ইনফ্লো আমরা বের করে ফেলছি, সেটা হচ্ছে 12,000 টাকা। তারপরে কি করতে বলছে দেখেন, that is cash inflow because it decreases the amount of income tax the company will pay in the year of the purchase. কোম্পানিকে টোটাল যে ক্যাশ ট্যাক্সটা দিতে হতো তার চেয়ে 12,000 টাকা কম দিতে হবে, যেহেতু লস হয়েছে। এই কম দেওয়াটা হলো ইনফ্লো হিসেবে ট্রিট করব। The cash outflow for the new equipment is 5 lakh. The total initial investment for the new equipment is again 20,000. এটা আপনার ইনফ্লো, সো প্লাস 12,000 টাকা পুরান মেশিন বিক্রি করার কারণে আপনার ট্যাক্স সেভিংস, দিস ইজ অলসো প্লাস। আর শোরুমকে দিতে হবে আপনার 5 লাখ টাকা, এখানে মাপ নাই, ওরা ক্যাশ 5 লাখ টাকায় বুঝে নেবে। সো আপনার নিট ক্যাশ আউটফ্লো হচ্ছে 4,68,000। যদি আমরা ট্যাক্সের ট্রিটমেন্টটা না করতাম, যেটা আমরা শুরুতে দেখাইছিলাম মাত্র 4,80,000, দেখেন ওটার সাথে এটা পার্থক্যটা কেন হলো, 4,68,000 আর 4,80,000 পার্থক্যটার পরিমাণ ছিল 12,000 টাকা, বিকজ অফ ট্যাক্স কনসিডারেশন। এটা হলো রিয়েল ক্যালকুলেশন। তো আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিজেরা একটা ক্রিয়েট করতে পারি এই ট্রিটমেন্টটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য। শুধু তাই না, অঙ্ক আছে। অঙ্কটা কিন্তু ভাই খুব সুন্দর ছিল, খুব সুন্দর এবং মজার ছিল, ভেরি রিজনেবল ম্যাথ। হ্যাঁ, আপনার ক্যাপিটাল বাজেটিং এর ম্যাথ কিন্তু যদি একটা পূর্ণাঙ্গ ম্যাথ কিন্তু অনেক বড় হয়, অনেক বড় হয়। মানে যেটা ইউজুয়াল সিলেবাসে ধরেন 15 মার্ক বা 20 মার্কের ম্যাথ বানানো যায়। হ্যাঁ, তো এমসিকিউতে এত বড় ম্যাথ থাকবে না। ম্যাথ এখানে হয়তো আপনার কোশ্চেন ব্যাংকে অনেক বড় বড় ম্যাথও আছে। পুরোটা শিখলে যেটা হবে, আপনাকে যে কোনো একটা পার্শিয়াল ডিসিশনকে আপনি ঠিকই ভাঙতে পারবেন। So ইনিশিয়াল ইনভেস্টমেন্ট রিলেটেড ম্যাথ গুলাতে যেটা হয়, আমরা তো রিলেভেন্ট কস্ট আর ইররিলেভেন্ট কস্ট বা সাঙ্ক কস্ট সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা আছে নিশ্চয়। দেখেন এইখানে যদি শুরুতে বলতো যে ওল্ড মেশিনটা কিনছিল 1.5 লাখ টাকায়, বিক্রি করতেছে, বুক ভ্যালু এখন 50,000, বিক্রি করতেছে 20,000, তাহলে প্রশ্নটা যদি এরকম হয় যে net cash flow generated from the sale of old machine, সেম এই গল্পটা থেকে আরেকটা প্রশ্ন তৈরি হতে পারে, করা যায়। অলরেডি সিমিলার প্রশ্ন আছে, কোথাও না কোথাও আছে, খুঁজলাম না, জাস্ট এখানে শেয়ার করি। আপনার ইনিশিয়াল আউটফ্লো কত হবে সেটা আমরা দেখে ফেলছি। শুধু এই গল্প থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, এই প্রশ্নটা, পুরনো মেশিন বিক্রি করে লস হয়েছে, ইটস ওকে, বাট এর নেট ক্যাশ ফ্লো জেনারেট কত হয়েছে? ওল্ড মেশিন সোল্ড, 32,000 না? এই তো মাথা খুলে গেছে। ওল্ড মেশিন জি, জি, সোল্ড 32,000 old machine sold at $20,000.
আপনি মুজিব যদি ভাই তো ট্যাক্স প্রমোশন পাচ্ছে তো এই জন্য ব্রেন ভালো কাজ করে এখন। হ্যাঁ মুজাহির ভাইয়ের প্রমোশন হয়েছে না ইয়ে ফজলে ভাই রাব্বি ভাই? ওকে ভাই আমার হয়নি তো, মানুষের আমার ওটা হয়নি। ওটা রাব্বি ভাই, ফজলে রাব্বি ভাই প্রমোশন হয়েছে। আমি পরীক্ষা দিছি, পেন্ডিং হয়ে আছে, রেজাল্ট এখনো দেয় নাই। সমস্যা নেই, আপনার চেয়ারম্যানকে বলে দেবো ভাইয়া মানুষের মন ভালো থাকলে ব্রেন ভালো কাজ করে। ইনশাল্লাহ। তো দেখেন এটা একটা প্রশ্ন, হ্যাঁ সিম্পলি এরকম অনেক অসংখ্য প্রশ্ন আছে কোশ্চেন ব্যাংকে। এই যে পুরান মেশিন বিক্রি করার কারণে আপনার ক্যাশ ফ্লোটা কত, তো খালি চোখে যেটা দেখলে আমরা পাচ্ছি 20,000। আসলে ক্যাপিটাল বাজেটিং এর মূল উদ্দেশ্য হলো ইনসাইট অ্যানালাইসিস করা। ইনসাইট পিএইচডি ইনসাইট। ইনসাইট হলো যেটা আপনি খালি চোখে দেখতে পারেন না, এটা দেখার জন্য বাড়তি কিছু ইকুইপমেন্ট দরকার, বাইনোকুলার দরকার। সো ক্যাপিটাল বাজেটিং এর যত ম্যাথমেটিক্যাল টেকনিক্স আছে সেগুলো আসলে এক ধরনের ফাইন্যান্সিয়াল বাইনোকুলার, যেটা আপনি ইনসাইট ইউজুয়াল কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্টে সরাসরি এই ধরনের কোনো প্রেজেন্টেশন থাকে না। যখন আপনি বিস্তর গবেষণা করতে যাবেন তখন এই ধরনের ইনসাইট নিয়ে কথা আসবে, সেগুলোকে আমরা বের করে এইভাবে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে দেখতে পারি। সো ওল্ড মেশিন সেল করার কারণে আপনার নেট ক্যাশ ফ্লো যেটা জেনারেট করছে, টোটাল ক্যাশ ফ্লোটা অনেক বড় হইতে পারে, 4,68,000 বা এর সাথে আরো অনেক কিছু থাকতে পারে। ওই জন্য যতটুকু গিভেন ইনফরমেশন আছে সেখান থেকে আমরা একটা জিনিস বের করতে পারছিলাম যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত, তো সেটা আমরা জানলাম যে এটা 468। বাট আরেকটু ছোট করে দিলাম আপনাকে যে শুধু পুরান মেশিনের জন্য ক্যাশ ফ্লোটা কিরকম, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্যাক্স কনসিডারেশনে নিতেই হবে। তো ব্যাপারটা হচ্ছে যে প্রথমত তার লস হচ্ছে 50 মাইনাস 20, so 30,000 is loss on sale। তো লস অন সেল হলে অবশ্যই আপনাকে ট্যাক্স একইভাবে দেখতে হবে, 40% 12,000। যেহেতু প্রোডাক্ট মূল জায়গায় আপনার লস হয়ে আছে, সো দিস ইজ ইয়ার সেভিংস অফ ট্যাক্স বা ট্যাক্স শিল্ড। তাহলে আমার ক্যাশ ইনফ্লো ক্যাশ ফ্লো আমি ক্যাশ জেনারেট করতেছে সেটা হচ্ছে 20,000 টাকা তো বিক্রি করে ক্যাশ পাইছেন, আর ট্যাক্স জনিত সেভিংস হয়েছে আরো 12,000 টাকা। এখন প্রশ্ন হতে পারে যে এই 12,000 টাকা তো আমি হাত দিয়ে ছুঁই নাই, এই টাকাটা তো দৃশ্যমান না, যে কারণে এই শব্দটা ব্যবহার করছি। দিস ইজ ইনসাইট অ্যানালাইসিস, আপনি দেখতে পাবেন কিন্তু ছুঁতে পারবেন না, এই হলো সেই 12,000 টাকা। ক্যাশ ফ্লোর ব্যাপারটা এরকম। সো দিস ইজ 32,000। সো আর একটা টেকনিক আমাদের শেখা হলো। তো সেখানে ধরেন এটা অনেক শর্টকাটে করলাম। ধরেন ওল্ড মেশিন বিক্রি জনিত যে ক্যাশ জেনারেট করে বা ক্যাশ ফ্লোটা কত নির্ধারণ, এই অঙ্কগুলো আরেকটু বড় হয়। সেক্ষেত্রে দেখা যায় যে মেশিনের ক্রয় মূল্যটা দেওয়া থাকে, মেশিনের ইকোনমিক লাইফ কত বছর, ডেপ্রিসিয়েশন হবে কত বছর পর্যন্ত ট্যাক্সের জন্য সেটা বলা থাকে, আর একটু বিস্তর ইনফরমেশন থাকে। সেখান থেকে হয়তো আপনাকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে কারেন্ট বা ক্যারিং বুক ভ্যালু পর্যন্ত বের করতে হতে পারে, তারপরে বিক্রি করবেন, তারপরে দেখবেন লাভ না লস, তারপরে হলো ট্যাক্স কনসিডারেশন, সেখানে ট্যাক্স টু বি পেইড অর ক্যাশ ট্যাক্স শিল্ড যে কোনো একটা সিনারিও আসবে, সেভাবে আমি ফাইনালি ক্যাশ ফ্লোটা সেট করে দিতে পারি। তো এটা হচ্ছে মানে ওল্ড মেশিন বিক্রি জনিত যে ক্যাশ ফ্লোটা, এটা একটা পার্শিয়াল চিত্র। আর এক্স্যাক্টলি এই ম্যাথে যেটা দেওয়া ছিল যে ইনিশিয়াল ক্যাশ ফ্লোটা কত, অর্থাৎ বেজ ইয়ার, যে বছর আপনি বিজনেস শুরু করতে যাচ্ছেন সে বেজ ইয়ারের একটা কমপ্লিট সিনারিও না হলেও একটা বছরের কমপ্লিট সিনারিওটা পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে যে 4,68,000, এটা আপনাকে বেজ ইয়ারে এই টাকাটা খরচ করতে হবে। এখন এইটার উপর ভিত্তি করে আপনার আরো অনেক ক্যালকুলেশন হতে পারে। আপনি দেখবেন যে পে ব্যাক পিরিয়ড কত, এটার আইআরআর কত, এনপিভি কত, ইত্যাদি ইত্যাদি ফার্দার ক্যালকুলেশন আছে, যেটা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। ওকে, তো এইটুকুতে কোনো প্রশ্ন আছে কিনা, জাস্ট ফার্স্ট কোশ্চেন নিয়ে? ভাইয়া আপনি এত ডিটেইলে বুঝেছেন এই
জায়গায় কোশ্চেন করার সুযোগ নাই। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। দুইটা জিনিস হইতে পারে, হয় অনেকে ভালো জানেন, হয় রিসিভ করতে পারছেন না, অথবা আমি বুঝাইতে পারি নাই, দুটা একটা, অথবা অনেক বেশি বুঝে গেছেন, অনেক কিছু হইতে পারে। তিন নাম্বার, Lawson Incorporation is expanding its manufacturing plant. Expanding. That means it's a renovation case, which requires an investment of 4 million in equipment, which requires an investment of 4 million in new equipment, নতুন একটা machine, new equipment and plant modification. Plant modification. This is a renovation case. Lawson's sales are expected to increase by $3 million per year as a result of expansion. হ্যাঁ, আমি আগের কেসটা যখন রিড আউট করি তখন এই কথাটা বলছিলাম। দেখেন ওইখানে বলছিল যে একটা মেশিন রিপ্লেসমেন্টের ফলে বলছে কি যে তাদের ক্যাশ ফ্লো সেভিংস হবে। ঠিক একই ঘটনা, ওইরকমই একটা শব্দ দেখেন এখানে বলছে যে নতুন মেশিন এরাও কিনবে, কিন্তু এদের উদ্দেশ্যটা কি যে রেভিনিউ ইনক্রিজ করবে। হ্যাঁ, সো এখানে কনসেপ্ট যাই থাক না কেন, উদ্দেশ্য একই। এটার জন্য আপনার ক্যালকুলেশন হবে না, মডিফাই হওয়ার কোনো সুযোগ নেই, একইভাবেই ম্যাথগুলো হবে। সো ক্যাশ ইনভেস্টমেন্ট ইন কারেন্ট অ্যাসেটস, cash investment in current assets average 30% of sales. Account payable and other current liabilities are 10% of sales. আচ্ছা, এটা দ্বারা কি মিন করতেছে? ক্যাপিটাল বাজেট আমরা জানি যে ফিক্সড অ্যাসেট নিয়ে কথা বলে, বাট দ্যাটস ওকে। ফিক্সড অ্যাসেট তো একটা পাইলাম, ফিক্সড অ্যাসেটটা রিপ্লেসমেন্টের ফলে দেখা যাচ্ছে তার $3 million ওয়েল ক্যাশ আরো বেশি জেনারেট করবে বা সেলস জেনারেট করবে বেশি। আর ক্যাশ ইনভেস্টমেন্ট in current assets average 30% of sales, and accounts payable and other current liabilities are 10% of the sales. What does it mean? এই জায়গাটা মানে ভাই সেলটা এত বাড়বে যে এই পরিমাণ বাড়বে আর কি, আমি যদি এখন না কারেন্ট অ্যাসেট পাই। নো, এখানে তো বলে দিচ্ছে আপনি $4 million একটা নতুন মেশিন করলে আপনার সেলস বাড়বে $3 million, 30 লাখ টাকা সেলস বাড়বে। দ্যাটস গুড। তো এই যে সেলস এনহ্যান্স করবেন আপনি, খুব ভালো কথা। খালি মেশিন দিলেই যে সেলস একেবারে স্কাই রকেটিং হয়ে যাবে ব্যাপারটা তা না। সেক্ষেত্রে আপনার ইউনিটস বাড়বে, ইউনিটস বাড়লে তো র ম্যাটেরিয়ালস বাড়তে পারে, বা আদার্স কস্ট ফ্যাক্টর গুলা তো আরো বাড়বে, ইনপুট বাড়তে পারে না, যেটা ইন দ্য ফর্ম অফ ওয়ার্কিং কারেন্ট ক্যাপিটাল বেশি লাগবে। ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগবে। ওই জায়গাটায় আমি শুনতে যাচ্ছিলাম। হ্যাঁ, 4 মিলিয়নের মধ্যে যে আরো ক্যাশ ইনভেস্টমেন্ট 30%, এটা যে ওর মধ্যে নাই, এটা বুঝবে কি? এটা তো বোঝাই যাচ্ছে যে দেখেন, which requires an investment of 4 million in নিউ new equipment. আপনি কনফাইন্ড এখানে একদম ইনভার্টেড কমা দিয়ে এটাকে ক্লোজ করে দিতে পারেন। শুধু মেশিনটা 30% যেটা হবে এটা সেলস এর উপরে হবে। হ্যাঁ, ওর ওয়ার্কিং ক্যাপিটাল, হ্যাঁ একটা হতে পারে যে ওয়ার্কিং ক্যাপিটাল কত এনহ্যান্স হচ্ছে সেটা আপনাকে কোনো ঝামেলা ছাড়া বলে দিতে পারে যে তার $1 million ওয়ার্কিং ক্যাপিটাল এনহ্যান্স করতে হবে, বলে দিতে পারে। কিন্তু না বলে আপনাকে একটু খাটাই নিচ্ছে যে ক্যাশ ইনভেস্টমেন্ট ইন কারেন্ট অ্যাসেটস অলসো কারেন্ট লায়াবিলিটিস। তো বুঝতেই পারতেছেন যে এটা আসলে ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে কথা বলতেছে। সো 30% অফ 3 মিলিয়ন কত করাই আছে আমরা দেখে নিই। দেখেন ওয়ার্কিং ক্যাপিটাল আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রশ্নটা ছিল, প্রশ্নটা কি, হোয়াট ইজ দ্য এস্টিমেটেড টোটাল ইনভেস্টমেন্ট ফর দিস এক্সপেনশন? হ্যাঁ, টোটাল ইনভেস্টমেন্ট যদি বলে তাহলে আপনাকে বোথ ফিক্সড অ্যাসেট এবং ওয়ার্কিং ক্যাপিটাল যে চেঞ্জটা আসতেছে দুইটা মিলেই আপনাকে দেখতে হবে। The total investment includes the cost of the new equipment and plant modification plus the increase in working capital as a result of the project. A projected renovation purpose serve করার জন্য working capital behavior যে চেঞ্জটা আসতেছে, need যে চেঞ্জটা, so working capital is need,
দুইটা মিলেই আপনার ইনিশিয়াল আউটফ্লো। মানে ভাইয়া টোটাল যদি বলেছে মানে ইকুইপমেন্ট কস্ট কত, তাহলে আগে যেভাবে করছি ওভাবে, আর যদি বলে টোটাল ইনভেস্টমেন্ট তাহলে ওয়ার্কিং ক্যাপিটালটা এক্স্যাক্টলি, কনসিডারেশনে আনতে হবে। ডেফিনেটলি আনতে হবে। এবং অবশ্যই এটা বেজ ইয়ারে, মানে 0 ইয়ার। হ্যাঁ, আপনাকে তো ব্যবসা শুরু করার জন্য খালি মেশিন আনলে তো হবে না, ওয়ার্কিং ক্যাপিটাল অ্যারেঞ্জমেন্ট করেই তো ব্যবসাটা শুরু করবেন। সো যেদিন আপনার স্টার্ট আপ ডেট সেই দিনই আপনার আউটফ্লো একটা দাঁড়াবে, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা। সো দ্য ইনভেস্টমেন্ট ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল উইল বি, the investment in net working capital will be 20% of sales. এখানে 20 কিভাবে নিল, 30% of sales investment in current assets less 10% of sales in current liabilities. So working capital আমরা জানি যে current asset minus current liabilities. So 30% যদি current asset এ চেঞ্জ হয় আর 10% যদি চেঞ্জ বা ইনক্রিজ হয় এসে current liabilities, তাহলে নিট চেঞ্জ আসলে কত? 30 minus 10, 20%. So 20% of 3 million is 6 lakhs. তার মানে 6 লাখ টাকা আপনার বাড়তি ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। এনিহাউ এটা আপনাকে অ্যারেঞ্জ করতে হবে, আপনি ব্যাংক লোন করতে পারেন বা বাড়ি থেকে নিয়ে আসতে পারেন। সো আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 46 লাখ। 40 লাখ আপনার মেশিনের দাম, 6 লাখ হচ্ছে আপনার নিউ ওয়ার্কিং ক্যাপিটাল বা এনহ্যান্সড ওয়ার্কিং ক্যাপিটাল, দুটো মিলে হলো 46। এই ক্যালকুলেশনটা বরং অনেক সহজ ছিল। এই ক্ষেত্রে যেহেতু 20% লাখে না লেখে আমার মনে হয় আমরা ইন জেনারেল লিখলেই ভালো, 30% আর 10% মাইনাস 5। একই কথা, যেহেতু আপনাদের শর্টকাটে করতে হবে সবকিছু। 30% নিলে আপনি কত নিতেন? 9 লাখ নাকি? ভাইয়া ওই সেকশন এ তে যে আমরা পড়েছিলাম যে ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র, Exactly. ওই জায়গায় তো বলা আছে যে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। এক্স্যাক্টলি, নেট ওয়ার্কিং ক্যাপিটালটা কি? নেট ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। হ্যাঁ, তো ওর কারেন্ট বাড়তি ওয়ার্ক আমাদের তো আসলে নিচ্ছি আমরা ইনক্রিমেন্টাল চিন্তা করতেছি, তার তো পেছনে আরো ওয়ার্কিং ক্যাপিটাল আছে, পুরোটা নিয়ে আমাদের ঘাটাঘাটি করার দরকার নেই। মানে শুধুমাত্র এই মেশিনটার জন্য স্পেসিফিক, এই মেশিনটার জন্যই তো, কারণে তার হয়তো 30% সেলস সমপরিমাণ যেটা হয়, তাহলে 9 লাখ আর এখানে 10 লাখ নাকি? 10% কত? 3 লাখ। এই হলো 6 লাখ। 6 লাখ টাকা হলো তার বাড়তি ওয়ার্কিং ক্যাপিটাল। বাড়তি ওয়ার্কিং ক্যাপিটাল আপনার যদি এস্টিমেটেড হয়, দ্যাট মিন্স এই টাকাটা আপনাকে অ্যারেঞ্জ করে কিন্তু মাঠে নামতে হবে, সেটাই বলছে। সো দিস ইজ অলসো ইউর ইনভেস্টমেন্ট কনসার্ন। প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্টের জন্য লাগতেছে হলো 40 লাখ আর 6 লাখ হলো ওয়ার্কিং ক্যাপিটাল। ভাইয়া 9 লাখ কোথা থেকে পাইলেন? আচ্ছা, সংক্ষেপে লিখতেছি। সো 3 মিলিয়ন ইজ 30 লাখ নাকি? সেলস। আচ্ছা, দিস ইজ সেলস। 30% অফ 30 লাখ কত? 9 লাখ না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর 10% অফ 30 লাখ 10 লাখ, সরি 30 লাখ, 3 লাখ, সরি। 10% equivalent is 3 লাখ। দুটো ডিফারেন্স হবে 6 লাখ। সো এখানে তেমন কোনো ঝামেলা নাই, ডেপ্রিসিয়েশনের ঝামেলা দেয় নাই, বুক ভ্যালুর ঝামেলা নাই, ট্যাক্সের ঝামেলা নাই, একদম ফ্রেশ। শুধু কনসেপ্ট ক্লিয়ারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সো এখানে যত সহজে দিছে, ধরেন এই সহজ অঙ্কটা আরো অনেকবার আছে বিভিন্ন জায়গায়, পেছনে হয়তো আরেকটু জটিল করে দিতে পারে, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশনটাকে অ্যাড করে দিতে পারে বা ট্যাক্সের ক্যালকুলেশনটা অ্যাড করতে পারে, নাথিং এলস। দেখেন, a capital investment project has the following expected incremental values next year: revenue 10 lakhs, operating cost 2 lakhs, depreciation 3 lakh. If the income tax rate is 25%, the incremental after tax operating cash flow is কত? এইটা হলো ডিটেলস, একটা বেশ কমপ্লিট একটা ক্যাশ ফ্লো বের করার টেকনিক যে কোনো একটা বছরের। এই ম্যাথগুলো নিয়ে আসছি আমি একেবারে
কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। সো দৃষ্টিভঙ্গিটা যেন অন্যদিকে না যায়, একজন টু দ্য পয়েন্ট শেখার জন্য যা দরকার সেটাই আছে। প্রশ্নকে তো বিভিন্নভাবে লম্বা করাই যায়, ছোট ছোট প্রশ্ন নিয়ে আসছি এই কারণে। যে কোনো এক বছরের, আচ্ছা আমরা 0 ইয়ার, যেটা বেজ ইয়ার, ব্যবসা শুরুর বছর অথবা রিনোভেশন করার যে বছর, যেটাকে বলা হয় ইনিশিয়াল ক্যাশ, এটা হবে অলওয়েজ আউটফ্লো বা ইনভেস্টমেন্ট। আমরা প্রথম যে এক্সাম্পলটা দেখছি সেটা হলো এইটা ছিল। এখন ফার্স্ট ইয়ার, এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, এই যে ব্যবসা করলেন, সেলস ছিল, আপনার মেশিনের ডেপ্রিসিয়েশন হলো, আপনার অপারেটিং প্রফিটের উপর গভর্নমেন্ট একটা ট্যাক্স বসায় রাখছে 25% বা 40%। আপনি ভাইবেন না যে আমরা ফার্স্ট ক্যালকুলেশনে শুধুমাত্র পুরান মেশিন বিক্রি করে ট্যাক্স ক্যালকুলেশন করে চলে আসছি, ওখানে আমাদের ট্যাক্স রিলেটেড কনসিডারেশন শেষ, তা তো না। ট্যাক্সের ব্যাপারটা কখনোই আপনাকে ছাড়বে না। ব্যবসা আপনার এয়ার এন্ডে সবসময় আপনাকে ট্যাক্সের প্রভিশন রাখতে হচ্ছে, অথবা কখনো কখনো আমরা অ্যাডভান্সও দিতে হচ্ছে। বাট ওভারঅল আপনাকে ট্যাক্স কনসিডারেশন নিতেই হবে। এখন এইটা হলো সেই এক্সাম্পলটা, ধরেন আপনার ইকোনমিক লাইফ বা প্রজেক্ট লাইফ 5 বছর, 1 থেকে 5 বছর। তো 1 থেকে 5 বছর প্রত্যেক বছরই আপনার ট্যাক্স রিলেটেড ঝামেলা আছে। এখন প্রশ্নটা এইভাবে থাকতে পারে যে ফার্স্ট ইয়ারের ক্যাশ ফ্লো কত, সেকেন্ড ইয়ারের কত, থার্ড ইয়ার কত, ফিফথ ইয়ার কত, এইভাবে যে কোনো একটা বছরকে মেনশন করে প্রশ্ন করতে পারে। এই প্রশ্নটা অনেক সহজ। দেখেন, ইফ দ্য ইনকাম ট্যাক্স রেট ইজ 25%, দ্য ইনক্রিমেন্টাল আফটার ট্যাক্স অপারেটিং ক্যাশ ফ্লো ইজ। এটা আসলে কোন বছরে চাইছে, দিস ইজ নট ইম্পর্টেন্ট, আমাদের শিখলেই হলো একটা, কারণ 1 থেকে 5 বছরের সবগুলোর ক্যালকুলেশন নেচার ইজ সেম, শুধু লাস্ট ইয়ারে একটা বাড়তি অ্যাডজাস্টমেন্ট থাকে, তো সেটা আমরা পাবো। আগে যে কোনো একটা শিখি। So, a capital investment project has the following expected incremental values. এখানে যতগুলো ইনফরমেশন দেওয়া আছে দেখেন সবগুলো হলো ইনক্রিমেন্টাল ভ্যালুস, অর্থাৎ ইনক্রিমেন্টাল রেভিনিউ। অর্থাৎ প্রজেক্ট যদি রিনোভেট করা হয়, সাধারণত আপনার সাবেক রেভিনিউ থেকে রেভিনিউ বাড়তে পারে না রিনোভেশন করলে, অথবা কস্ট সেভিংস এর মাধ্যমে আপনার রেভিনিউ ইনক্রিজ করতে পারে, এই জন্য বলা হয়েছে ইনক্রিমেন্টাল ভ্যালুস। হোয়াট এভার ইট ইজ, ফ্রেশ প্রজেক্ট হোক, রেনোভেশন হোক, দিস ইজ নট ইম্পর্টেন্ট। আপনার রেভিনিউ 10 লাখ, অপারেটিং কস্ট 2 লাখ, তাহলে এইখানে কিন্তু একটা ফিগার আমরা পাবো। আর ডেপ্রিসিয়েশন ইজ এ বিগ কনসার্ন ফর ক্যাশ ফ্লো। ডেপ্রিসিয়েশন ইজ অলওয়েজ কি অ্যাডেড ব্যাক, আউটফ্লো না স্যার। আপনি নেট প্রফিটের জন্য এটাকে মাইনাস করেন, বাট ক্যাশ ফ্লোতে ফিজিক্যালি দিস ইজ নট আউটফ্লো। এটাকে ক্যাশ ফ্লোতে আমরা ডেপ্রিসিয়েশন বা অ্যামর্টাইজেশন টাইপের যেগুলা নন ক্যাশ এক্সপেন্স, এগুলো আমরা অ্যাড করে দেই, এগুলো আমরা অলওয়েজ অ্যাডেড এগুলো ব্যাক, আমরা অ্যাড ব্যাক করি আমরা। added back। হ্যাঁ, মানে নেট ইনকামের সাথে এটাকে অ্যাড ব্যাক করি। আচ্ছা, তার মানে এরকম একটা ব্যাপার আছে। বাট যেহেতু ডেপ্রিসিয়েশন একটা এক্সপেন্স, সো এইটার সাথে আপনার ট্যাক্সেরও একটা সম্পর্ক আছে, এখানে আপনার কিছু ট্যাক্স শিল্ডও আছে। ইফ দ্য ইনকাম ট্যাক্স 25%, তাহলে ক্যাশ ফ্লোটা আমরা কিভাবে করব? দেখেন, while the depreciation, একটা শিখলেই যথেষ্ট, 1 থেকে 10 বছর প্রজেক্ট লাইফ যাই থাক, একদম ঝেড়ে দিতে হবে, কোনো সমস্যা নেই। While the depreciation expense is an expense, okay, it is not a cash outflow itself. এটা বললাম এখানে। However, because it is a tax deductible expense, it reduces the taxable income. It reduces the taxable income. অর্থাৎ ডেপ্রিসিয়েশন রিলেটেড যে এক্সপেন্সটা হচ্ছে, যদিও আপনার ক্যাশ এক্সপেন্স না, ফিজিক্যালি এই টাকাটা আপনাকে বাইরে দিতে হচ্ছে না, এই পরিমাণ সমপরিমাণ ডেপ্রিসিয়েশন যতটুকু হবে ততটুকু টাকার উপরে আপনার ট্যাক্স হবে না। দিস ইজ ট্যাক্স ডিডাক্টেবল। যেহেতু খরচের উপরে তার ট্যাক্স বসাবে না গভর্নমেন্ট, এটা আপনাকে ছাড় দিবে। সো দেয়ার আর 3 ক্যাশ ফ্লোজ ইন দিস কোশ্চেন। একটা হলো রেভিনিউ 10 লাখ, দিস ইজ ক্যাশ ইনফ্লো। হ্যাঁ, ক্যাশ ইনফ্লো আর আউটফ্লো চিনতে হবে। আপনি যেটা সেলস করছেন, সেলস রেভিনিউ যেটা আপনার কাছে আসে, হাত পেতে নেই আমরা যেটা, সেটা ইনফ্লো, আর যেটা দিয়ে দিই সেটা আউটফ্লো। তো আরেকটা কি আছে ক্যাশ ফ্লো এখানে?
তিনটা ক্যাশ ফ্লো আছে বলছে, দেখেন একটা হলো ইনফ্লো 10 লাখ, দিস ইজ রেভিনিউ, একটা হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস 2 লাখ, অপারেটিং এক্সপেন্স লাইক আপনার ম্যাটেরিয়ালস লেবার টেবার ইত্যাদি যেগুলো এক্সপেন্স করছি আমরা, দিস ইজ 2 লাখ, দিস ইজ আউটফ্লো। আর ইনকাম ট্যাক্স, দ্য ট্যাক্সেবল ইনকাম 5 lakh and the tax rate is 25%. The company pays 125,000 in income taxes and this is a cash outflow. Eto bad dite hobe, and these three cash flows together we get a net cash flow 6,75,000. এখন আমরা ডিটেইলসে যাব। তাহলে ট্যাক্সেবল ইনকাম কত? আচ্ছা, এখানে আপনার এটা একটা শর্টকাটও আছে, কয়েকবার প্র্যাকটিস করলে খুব দ্রুত বোঝা যায়। আচ্ছা, ডেপ্রিসিয়েশনের জন্য আপনার ট্যাক্স ইম্প্যাক্টটা কত, এটা আমরা একটু দেখতে পারি। সিঙ্গেল $3 লক্ষ 25% কত হয়? 70,000 maybe. 75,000 maybe. Okay, 75. 75,000. So the company pays 125 in income taxes and this is the cash outflow. আচ্ছা, or usual cash income tax হচ্ছে 1,25,000, সেটা কিভাবে পাইছে? এই 1,25,000 ব্যাখ্যা কেউ দিতে পারেন কিনা? ভেঙে ভেঙে আমরা আগে ডিসকাস করি, তারপর একটা শর্টকাট দাঁড় করানো যাবে। হ্যাঁ ভাই দিতে পারবো। ওকে, কিভাবে? 1,25,000 এটা 2 লাখ আর 3 লাখ 5 লাখ, 10 লাখ থেকে 5 লাখ চলে গেলে থাকলো 5 লাখ। 5 লাখে 25% মানে 1,25,000। 5 লাখের 25%, 1,25,000। 1,25,000 টাকা হলো ট্যাক্স। এই পরিমাণ ট্যাক্স কিন্তু তাকে দিতে হবে, কোনো মাপ নেই, দিতে হবে মাস্ট। আচ্ছা, এটা হলো তার কি? তার আউটফ্লো। হ্যাঁ, এর সাথে প্লাস ফাইনালি 6,75,000 কিভাবে হলো? তো 5 আর 3 8 লাখ, 8 লাখ থেকে 1,25,000 ম্যানেজ করেন, মানে ডেপ্রিসিয়েশন তো ব্যাক করবে। তো ব্যাক করলে কত হলো? 5 লাখ হলো তার রেভিনিউ, মানে অপারেটিং প্রফিট প্লাস 3 লাখ, দ্যাট ইজ 8 লাখ। আর এখানে তো এটা ব্যাক করবে, মানে আউটফ্লো হবে 1,25,000। 8 লাখ থেকে 1,25,000 চলে গেলে তো 6,75,000। লাখ থেকে 1,25,000 গেলে 6,75,000। হ্যাঁ, ওকে, জি সানি ভাই ঠিক আছে, আপনার কনসেপ্ট। না সানি ভাই বলে না, এটা মোজাহির ভাই বলছে না। ও আচ্ছা সরি। আচ্ছা, এটা এটা কোনো সরি না, এটা হচ্ছে সানি ভাইয়ের বিজয়। আচ্ছা, মোজাহির ভাইয়ের মানে স্কিল অনেক ডেভেলপ করছে, যেটা এখন সানি ভাই লেভেলে চলে গেছে আর কি। আচ্ছা, সানি ভাই আছে, সানি ভাই একটা শর্টকাট দিক, এটা একটা শর্টকাট প্রেজেন্টেশন আছে খুব দ্রুত বের করার জন্য। সানি ভাই আছেন নাকি? আসি ভাইয়া, কিন্তু আমার কাছে এই চ্যাপ্টারটা এখনো কভারই হয়নি, আমি জাস্ট আজকে অডিয়েন্স। আচ্ছা, কোনো সমস্যা, সবাই অডিয়েন্স, কেউ আগাম প্র্যাকটিস করছে বলে মনে হয় না। এটা জাস্ট এক লাইনে শেষ করে দেওয়া যায়, আমি একটু দেখি দাঁড়ান, এটা একটা ছোট্ট প্রেজেন্টেশন। আমি কি ধীরে ধীরে বলবো? আচ্ছা, দাঁড়ান, আমরা ভেঙে ভেঙে তো পারবো, শর্টকাটটাও একটু দরকার। এখানে পাচ্ছি না, আমি অনেকদিন হলো প্র্যাকটিস করি না, তো এটা আমার এখন শর্টকাটটা মনে নেই আমার, বাট কয়েকবার করলে পারা যাবে। আচ্ছা, 6,75,000 মোজাহির ভাই তার মতো করে বুঝাইছে। মোজাহির ভাই যেটা বুঝাইছে খারাপ বুঝায় নাই তো, ভালো ওকে, মোজাহির ভাই বলেন, আপনারটা শুনি আগে, আরেকবার বলেন। মানে ভাইয়া, মানে 5 লাখ তো অপারেটিং প্রফিট, এখানে হচ্ছে 10 লাখ থেকে 2 লাখ বাদ দিলে আমার 8 লাখ থাকে। হ্যাঁ, 8 লাখ। আচ্ছা, 8 লাখ থেকে আবার 3 লাখ বাদ দিতে ডেপ্রিসিয়েশন, আমি নেট প্রফিট পর্যন্ত যেতে গেলে তো আমাকে ডেপ্রিসিয়েশনও মাইনাস করতে হবে। আচ্ছা, একজনের মানে খুব সাউন্ড প্রবলেম হচ্ছে, একটু মিউট করতে হবে।
মুজাহির ভাইটা একটু নয়েজ হচ্ছে। ভাইয়া মুজাহির ভাই কি কি করেছে আমি বলবো ভাইয়া? হ্যাঁ বলেন, এটাও মাইনাস করছি। মুজাহির ভাই না, মুজাহির ভাই প্রথমে কি করছে, ট্যাক্সেবল ট্যাক্সেবল ইনকাম, ইনকামটা বের করছে। হ্যাঁ, ট্যাক্সেবল ইনকামটা হলো আমাদের 5 লাখ, তার থেকে ট্যাক্স রেটটা বের করছে, মানে কত ট্যাক্স দিব। ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 5 লাখ, 5 লাখ এটা বের করছে। তাহলে কারণ ট্যাক্স কত? ট্যাক্সেবল ইনকামে কিন্তু আমরা ডেপ্রিসিয়েশনটা কনসিডার করতে হবে এবং অপারেটিং কস্টও কনসিডার করতে হবে। তাহলে ট্যাক্স এট দ্য রেট অফ 25% হলো Tax 1,25,000। হ্যাঁ, 1,25,000। 25,000। তারপরে মুজাহির ভাই কি করলো, হ্যাঁ ট্যাক্সটা তো তাহলে ট্যাক্সেবল ইনকাম থেকে যদি ট্যাক্সটা বাদ মানে এটা বাদ দিয়ে দেই, তার সঙ্গে আবার ডেপ্রিসিয়েশনটা যোগ করে দিছে, তাহলে 6 লাখ বের হয়ে গেছে। 5 লাখ থেকে যদি 1,25,000 বাদ দিয়ে দেন, এটা হলো আপনার নেট প্রফিট। বাদ দিয়ে আবার নেট প্রফিটের সাথে জি 3 লাখ টাকা অ্যাড ব্যাক করব, ডেপ্রিসিয়েশনটা যোগ ঠিক অ্যাড আছে, ব্যাক করব। ঠিক আছে। এখন জি, যে জি, ফর্মুলাটা এটাই আমরা চলে আসছে, এখন শর্টকাটটা বলে দেওয়া যাবে। ওকে, তাহলে হচ্ছে এখানে আপনার নেট ইনকাম কত? নেট ইনকাম হচ্ছে 3,75,000, 3,75,000। এইবার আসেন ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোটা হচ্ছে নেট ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তো নেট ইনকাম কত? মানে আফটার ট্যাক্স ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন। এক্স্যাক্টলি। ডেপ্রিসিয়েশন আমরা নরমালি ইনডাইরেক্ট মেথডে যে ক্যাশ ফ্লোটা বের করি সেম জিনিসটাই, ডেপ্রিসিয়েশনের যে ট্রিটমেন্টটা করতাম সেটাই। এই হবে 6,75,000। এই টাকাটা অ্যাড ব্যাক করার কারণ হলো এই টাকা আসলে আমরা কাগজ কলমে মাইনাস করছি, বাট ফিজিক্যালি করি নাই। কারণ ক্যাশ ফ্লো ট্রিট করে একেবারে যেটা ফিজিক্যালি যে ক্যাশটা ইনফ্লো আর আউটফ্লো হয় সেটাকে ট্র্যাক আউট করাই হলো ক্যাশ ফ্লোর কাজ। সো আপনার নেট ক্যাশ ফ্লো হচ্ছে একটা পার্টিকুলার ইয়ার, হ্যাঁ কেস অনুযায়ী আমরা জানি না এটা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, বা যে কোনো ইয়ারই হোক না কেন, আপনার ক্যাশ ফ্লো বের করার নিয়ম হলো এইটা। রেভিনিউ মাইনাস অপারেটিং এক্সপেন্স, অর্থাৎ ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম ধরে নেওয়া। ট্যাক্সেবল ইনকামের পর থেকে আপনি ট্যাক্সটাকে বাদ দিবেন, বাদ দিলে নেট ইনকাম পাবেন, নেট ইনকামের সাথে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাড ব্যাক করলে যেটা হবে সেটাই হবে আপনার নেট ক্যাশ ফ্লো। ওকে, এটাকে আরেকটু ভাইয়া ইয়ে করা যায়, সেটা হলো যে আমরা 5 লাখ যেটা হলো এটা 5 লাখকে গুণ করে দেব 0.75 দিয়ে, তারপরে ডেপ্রিসিয়েশন যোগ করে দিব 5 লাখ ইনটু ঠিক বলছেন 0.75 ইনটু 0.75, 1 minus 0.25, 0.75 প্লাস ডেপ্রিসিয়েশন। এইটাই হলো শর্টকাট। 3,75,000, 3,75,000, রাইট। এইটা মনে থাকলে হবে, এটা কয়েকবার প্র্যাকটিস করার পরে এটা এমনি হাত চলে যায় এই জায়গায়, 5-7টা অঙ্ক করার পরে। মানে এত কিছু করে তো অঙ্ক করতে গেলে আসলে এমসিকিউ বিট করতে পারবো না। মূল প্রেজেন্টেশনটা আসলে এইটা। উইলির এমসিকিউতে আছে এরকম, উইলির প্রেজেন্টেশন গুলা দেখবেন এই ধরনের ক্যাশ ফ্লোর ক্ষেত্রে। ওইটা একটু দেখাই। আমাদের অঙ্ক শিখতে হবে, টাইম সেভ করতে হবে, এটা হলো মূল ব্যাপার। ওরা করছে কি রেভিনিউটাকে করছে, ধরেন এইটাকে যেটা উইলিতে থাকলে এরকম করে দেখাইছে 10 লাখ মাইনাস 2 লাখ, এটা তো অপারেটিং ইনকাম 8 লাখ, 8 লাখ মাইনাস ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইন্টু 1 মাইনাস 0.25 যেটা আসিফ ভাই বললো, প্লাস ডেপ্রিসিয়েশন সেম। তো এটা এই স্টেপ তো জানা থাকলে এটুকু দেখানোর দরকার নাই, সরাসরি 5 লাখ দিলেও হয়ে যায়, একই কথা।
এই সেম জিনিস, এই কেসগুলো আরেকটু লেন্দি হতে পারে কোন ক্ষেত্রে, শুধুমাত্র যদি ডেপ্রিসিয়েশনটাকে আরেকটু ঝুলাই দেয় এর সাথে, তাহলে একটু ব্যাক এন্ডে বাড়তি কিছু কাজ করে আসতে হতে পারে। যেমন এখানে আপনাকে ডেপ্রিসিয়েশন বের করতে হয় নাই, একদম কমপ্লিট বলা ছিল যে 3 লাখ। এটাকে লেন্দি করতে চাইলে শুধুমাত্র একটু ইনফরমেশন বাড়ানো যায়, অন্য কিছু না, বাট বেসিক ক্যালকুলেশন এইটাই। ওকে, তাহলে আমরা ইনিশিয়াল আউটফ্লো জানলাম, পুরনো মেশিন বিক্রি করার কারণে ট্যাক্স শিল্ড বা ট্যাক্স পেড কিভাবে হয়, ট্যাক্স ইম্প্যাক্টটা শিখলাম। তারপরে যে কোনো একটা বছরের ইনক্রিমেন্টাল ক্যাশ অপারেটিং ক্যাশ ফ্লো কিভাবে বের করে, ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট কিভাবে হয়। এরপরে দেখি কি আছে। The management of a company is considering making a capital investment to acquire a machine for its manufacturing facility at a total cost of £6 lakh for equipment and installation. কোন ম্যাথে দেখবেন যে একটা বলছে যে মেশিনের দাম হলো ধরেন $5 লাখ, ইনস্টলেশন আলাদা করে লিখছে, হয়তো ফুল আলাদা একটা সেন্টেন্স দিয়ে লিখছে, ইনস্টলেশন বা ইরেকশন 2 টাকা, ট্রান্সপোর্ট বা ফ্রেট চার্জ 1 টাকা। সো আপনি যখন টোটাল মেশিনের কস্ট বের করবেন অবশ্যই 3টা মিলে বের করবেন, শুধু মেশিন পর্যন্ত থেমে যাওয়া যাবে না। হ্যাঁ, ওভার ফ্রেট কস্ট এবং আইএফআরএস অনুযায়ী। হ্যাঁ ইনস্টলেশন এন্ড ইরেকশন সহ ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আইএফআরএস এর রুলস। সো এই জায়গায় আমরা অনেক সময় স্লিপ করি বা পরবর্তী ওয়ার্ড বা সেন্টেন্স গুলো আমরা অনেক সময় ইগনোর করে যাই। হ্যাঁ, ব্যাপারটা সহজ, বাট এটা হলো সতর্কতার জন্য বলা। Facility at a total cost of $6 lakhs for equipment and installation. এটা এখানে সেগ্রিগেট করা ছিল না, কম্বাইন্ড বলা আছে। The machine has a useful life of 5 years and a zero salvage value. Zero salvage value মানে ওর ইকোনমিক লাইফ যখন শেষ হবে তখন এটাকে ভাঙ্গারি বেচলেও কোনো টাকা পাবেন না, উল্টা আপনার খরচ হইতে পারে এটাকে সরানোর জন্য। At the end of its useful life, okay, the management of the company uses the straight line depreciation method for all machinery acquired. ওদের ডেপ্রিসিয়েশন পলিসি সম্পর্কে আপনাকে বলা আছে। সো ডেপ্রিসিয়েশন, যদিও ডেপ্রিসিয়েশনের টেকনিক গুলো আসলে এটা পার্ট 1 এ বিস্তর আলোচনা করা আছে, সো এখানে কনফিউজ হওয়ার কিছু নাই। যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, যে ডেপ্রিসিয়েশনের তো অনেকগুলো মেথড আছে, 4-5টা মেথড আছে, সেগুলো তো আমাদের মুখস্থ নাই, বা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হলেও হয়তো সব অনেক সময় মনে থাকে না, যেহেতু পড়াশোনার গ্যাপ আছে। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আবার পুরাতন বইপত্র পড়তে হবে কিনা। অন্তত ক্যাপিটাল বাজেটিং এর জন্য আপনার ডেপ্রিসিয়েশন রিলেটেড যে দুটো ফর্মুলা, একটা ফর্মুলাই যথেষ্ট। এখানে ম্যাক্সিমাম কেসে আপনি স্ট্রেট লাইন পাবেন, আর আছে ওই যে এমআরসিএ মেকার্স মেথড, যেটা আপনাকে দেওয়া আছে বছরে ফার্স্ট ইয়ারে কত পার্সেন্ট, সেকেন্ড ইয়ারে কত পার্সেন্ট হারে ডেপ্রিসিয়েট করবেন ট্যাক্স পারপাস, সেটা বলা থাকে। সো আপনার ডেপ্রিসিয়েশনের কোনো অঙ্ক এখানে শিখতে হবে না নতুন করে, আর স্ট্রেট লাইন তো স্ট্রেট লাইন। সো ইকোনমিক জি বলেন। এমআরসি যে মেথডটা বললেন, এটা কি ওই ডাবল ডিক্লারিং এর যে মেথডটা পার্সেন্টেজ? না না না, কোনো মেথডই না, আছে এরকম প্রচুর এক্সাম্পল আছে। আপনাকে ওটা লিস্ট একটা দেওয়া আছে, একটা চার্ট, জাস্ট লাইক এ চার্ট। ফার্স্ট ইয়ারে বলছে 30% হারে ডেপ্রিসিয়েশন করো, সেকেন্ড ইয়ারে বলছে 30% করো, থার্ড ইয়ারে বলছে 40% করো, দিস লাইক দিস। এইভাবে 100% মিলে যাবে। 5 বছর যেতে যেতে বা 6 বছরে 100 হবে, এখানে 100 হবে অ্যাকর্ডিং টু ইকোনমিক লাইফ অথবা ট্যাক্স পারপাস। সো এটা তো আরো শেখার কিছু নাই, এখানে জাস্ট চার্টে যেভাবে। ডাবল ডিক্লারিং মেথডটা, ডাবল ডিক্লাইনিং ইজ টোটালি ডিফারেন্ট থিং। স্ট্রেট লাইন যা হবে, ডাবল ডিক্লাইন তার দুই গুণ হবে। হ্যাঁ, যেমন 5 বছরে কি হয়, 5 বছর একটা ইকোনমিক লাইফ যদি 5 ইয়ার্স হয়, স্ট্রেট লাইন মেথডের ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ কত?
20% না? 10 years হলে কত? 10%. This is very easy. So দেখেন, the machine has a useful life of 5 years and 0 salvage value at the end of its useful life. The management of the company uses the straight line depreciation method for all machinery acquired. ওদের যত ফিক্সড মেশিনারিজ আছে সবগুলোর জন্য তারা একই পলিসি অ্যাপ্লাই করে, সেটা হবে স্ট্রেট লাইন মেথড। How much would the company's annual tax savings be upon acquiring the machine if the company's income tax rate is 30%? এটা একটা partial case. Tax savings on depreciation. And depreciation এর এক্সপেন্সের উপর তো আসলে ট্যাক্স হয় না, যে কারণে কিন্তু আমরা ঠিক আগের অঙ্কটাতে দেখেন 5 লাখের পরে 3 লাখ বাদ দিছিলাম। ট্যাক্সেবল ইনকামে ডেপ্রিসিয়েশন ছাড়াই কিন্তু ট্যাক্সেবল ইনকাম, ডেপ্রিসিয়েশন সহ না। অর্থাৎ যতটুকু আপনি মাইনাস করার সুযোগ পাচ্ছেন, দ্যাট মিনস ততটুকুর জন্য রেসপন্সিবল ইনকামের জন্য আপনার রেসপেক্টিভ একটা ট্যাক্স অ্যামাউন্ট কিন্তু আপনার সেভিংস হচ্ছে। প্রশ্নটা সেটাই চাইছে যে ডেপ্রিসিয়েশনের কারণে আপনার কত টাকা ট্যাক্স সেভিংস হয়েছে। তাহলে এখানে করণীয় কিছুই নাই, শুধু আপনার 1 বছরের ডেপ্রিসিয়েশন কত সেটা বের করলেই হবে। আগে ডেপ্রিসিয়েশন 5 বছরের 6 লাখ ডিভাইড বাই 5 কত? 1,20,000। প্রতি বছর ডেপ্রিসিয়েশন হচ্ছে $1,20,000। ট্যাক্স শিল্ড হবে 30% হারে, 30%, $36,000। ক্যালকুলেশন কোনো বিষয় না। এখন অ্যাজাম্পশনটা কি? এটাই আনসার। এটাই অ্যান্সার। দিস ইজ কি? দিস ইজ ট্যাক্স আউটফ্লো অর সেভিংস? এই পরিমাণ টাকা কি আপনার সেভিংস কিনা? রিগার্ডিং ট্যাক্স, দিস ইজ ট্যাক্স সেভিংস। অর্থাৎ ডেপ্রিসিয়েশন যদি স্যার, না থাকতো, জিতু ভাই ট্যাক্স হ্যাঁ। সেভিংস হচ্ছে কারণ এটা যেহেতু ডেপ্রিসিয়েশন মানে এক্সপেন্সের উপরে এক্সপেন্স, হচ্ছে, মানে হ্যাঁ সেজন্যই হ্যাঁ নাকি? এক্স্যাক্টলি। এটা আপনার যদিও ক্যাশ ফ্লোতে আপনার ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা তো থাকে, দিস ডিফারেন্ট থিং, বাট এটা তো আপনার এক্সপেন্স। ধরেন আপনার ইকোনমিক লাইফ, আমি একটা উদাহরণ দিই, আমরা অনেক সময় পুরান মেশিন ইকোনমিক লাইফ এক্সপায়ারি করে গেছে, তারপর আমরা মেশিন চালাই আসি না, পেছনে বাংলাদেশে তো খুবই হয়। মেশিনের ডেট এক্সপায়ার হয়ে গেছে, তারপর মেশিন আমরা ফেলাই না, রিপেয়ার করে আরো চালাইতে আসি। সেক্ষেত্রে এটা কি হতো? ধরেন এটা যদি 6th ইয়ার হতো, মানে এটা 5 বছর শেষ, আমরা 6 বছরের মাথায় এসে একটা ক্যালকুলেশন করতেছি। 6 বছরের মাথায় এখানে কি আপনারা ডেপ্রিসিয়েশন চার্জ করার কোনো সুযোগ থাকবে এই মেশিনটার উপরে? কারণ এটার বুক ভ্যালু, ক্যারিং বুক ভ্যালু তো 0 হয়ে গেছে। No depreciation. That means machine's value is 0, so there will be no depreciation. কথার কথা, ধরেন এই কোম্পানির অপারেটিং ইনকাম ধরেন আমরা ঠিক আগে একটা ম্যাথ করছি না, 5 লাখ টাকা পাইছিলাম, ওরকম একটা কেস আমরা একটু কল্পনা করে নিই। রেভিনিউ ধরেন 10 লাখ, অপারেটিং এক্সপেন্স ধরেন 2 লাখ, 8 লাখ, 8। এই তখন দেখেন আমরা এখানে ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করার একটা সুযোগ ছিল, কিন্তু আমরা আছি কিন্তু 6th ইয়ারে। 6th ইয়ারে কি আপনার এখানে কিছু জিরো করার মাইনাস করার সুযোগ আছে? ধরেন 1,20,000 টাকা এই মেশিনটাই ধরেন 1,20,000 টাকা তো আমি আসলে কি মাইনাস করতাম না, ট্যাক্স পর্যন্ত যাইতে হলে তো আমি এটা মাইনাস করে নিতাম। 8 লাখ থেকে আমার আর কিছু মাইনাস করার সুযোগ নাই। আগে যেটা 5ম বছর হলেও পারতাম, কিন্তু এখন আমি পারতেছি না। 8 লাখই না হয়েছে। আপনাকে ট্যাক্স এই বছর কত দিতে হবে? 30% হারে যেই আমরা একটু 2,40,000 না ট্যাক্স আসবে।
2,40,000। আচ্ছা, এইবার আসেন 1 বছর পেছনে আসেন। এক বছর পেছনে, তার মানে 8 লাখ পর্যন্ত ঠিকই আছে। 8 লাখ আপনার ডেপ্রিসিয়েশন করার সুযোগ এখনো আছে, সো আপনি 1,20,000 মাইনাস করেন। এবার কত হবে এখানে? 6,80,000 না? 6,80,000। 6,80,000 6,80,000 30% কত? 2,04,000। 2,04,000 এটা কি আপনার নেট ইনকাম? কিন্তু নেট ইনকাম, এটাও নেট ইনকাম। তো ষষ্ঠ বছরে আপনার নেট ইনকাম, সরি এটা ট্যাক্স আপনার, সরি আমি নেট ইনকাম, দিস ইজ ইয়ার ট্যাক্স। 2,40,000 দিস ইজ ট্যাক্স। দেখেন ষষ্ঠ বছরে আপনার ডেপ্রিসিয়েশন হয় নাই, বাট আদার্স বিজনেস পারফরমেন্স সব সিমিলার আছে। 6th ইয়ার্সে আপনি ট্যাক্স দিলেন 2,40,000, ঠিক 1 বছর আগে আপনি ট্যাক্স দিয়েছেন 2,04,000, ডিফারেন্স কত? 36,000। তো পঞ্চম বছরে যেটা আপনার কম লাগছে, দিস ইজ ইউর ট্যাক্স সেভিং বা ট্যাক্স শিল্ড। ট্যাক্স শিল্ড শুধুমাত্র ডেপ্রিসিয়েশন না থাকার কারণে সরকারকে আপনার বেশি বেশি ট্যাক্স দেওয়া লাগতে পারে পুরোনো মেশিন ব্যবহার করার কারণে। তো এই বিষয়টাই দেখা এই যাচ্ছে। জিনিসগুলা, হ্যাঁ, এই ট্যাক্সের ইমপ্লিকেশনটা আর ডেপ্রিসিয়েশনের এই জিনিসগুলো আরো কমপ্লিকেটেড হয়ে যায়। ভাবে সেটা হলো যে এই গভর্নমেন্ট এক রকমের ডেপ্রিসিয়েশন অ্যালাউ করে, কোম্পানি আরেক রকমের ডেপ্রিসিয়েশন ইয়ে করে, তখন ডেফার্ড ট্যাক্স হয়, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হয়। এই জায়গায় এই জিনিসগুলো আরো কমপ্লিকেটেড হয়ে যায়, খুব কমপ্লিকেটেড। আসলে বাংলাদেশের ট্যাক্স প্র্যাকটিস তো আমরা আসলে সুযোগ সন্ধানী, বাট আইডিয়াল টাইপ যেটা বই পুস্তক তো চুরি করতে শেখায় না, সত্যিকারের যেটা, এটা আসলে মোটামুটি সব দেশে একই রকম। আপনি যেটা বললেন এটা একদম হুবহু ওই বক্তব্য আপনার পার্ট 1 এর সেকশন এ তে বলা আছে। ডেফার্ড ট্যাক্সের যে চ্যাপ্টারটা আছে, ডেফার্ড ট্যাক্স কেন ক্রিয়েট হচ্ছে, এটা একটা কারণ যে এনবিআর একভাবে বলে, কোম্পানি একভাবে ফলো করে, দুটো ডিফারেন্সটাই আসলে ডেফার্ড ট্যাক্স। তার মানে এটা আমেরিকান বইতে যদি এটা থাকে তাহলে ব্রিটিশ সিস্টেমেও তাই, বাংলাদেশের জন্যও তাই। আর কিছু কিছু কেসে তো আসলে রেগুলেটরি অথরিটিকে ফেস করা আমাদের উদ্দেশ্য না, জাস্ট আমরা শিখবো যে ক্যালকুলেশনটা করে। সো কর্তার ইচ্ছায় কর্ম, বা যে দেশের সরকার যেভাবে চাবে, আপনি যখন যেই দেশে কাজ করবেন বা যেই দেশের কোম্পানিতে কাজ করবেন তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। সো একটা শিখলে বাকি সবগুলাই করতে পারবো। আর বাদ বাকি তো ট্যাক্স অফিসকে তো আসলে আমরা ম্যানেজ করার চেষ্টা করি, কোনো ফর্মুলা ফলো করি কিনা ঠিক নেই। আচ্ছা, এটা জাস্ট ট্যাক্স ইমপ্যাক্টটা বোঝা গেল, ডেপ্রিসিয়েশন জন্য তো ট্যাক্স ইমপ্যাক্টটা কি। সো এইটা এখন প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে এই যে ডেপ্রিসিয়েশন জনিত যে ট্যাক্স শিল্ড, সেটা হচ্ছে ইজ ইট ইনফ্লো অর আউটফ্লো? ক্যালকুলেশনটা খুব ইজি, বাট শেখার শিক্ষণীয় যেটা সেটা হচ্ছে কি, এইটা শেখাটা আছে। এটা ইনফ্লো না আউটফ্লো? ইনফ্লো। ইনফ্লো অর্থাৎ এনি কাইন্ড অফ ট্যাক্স সেভিংস, সেটা হচ্ছে ইনফ্লো। ইনফ্লো, ওকে। কারণ আমরা যখন কমপ্লিট একটা বছরের ক্যাশ ফ্লো বের করতে যাব তখন হয়তো এটা একটা পার্শিয়াল চিত্র দেখানো হয়েছে, তখন এটা আমাদের মাথায় রাখতে হবে যে ডেপ্রিসিয়েশন জনিত যেটা সেভিংস হলো সেটা কি করব, মাইনাস করব না প্লাস করব? ইনফ্লো হলে প্লাস। এটার প্রশ্নটা কি দেখি, what is the net cash flow? What is the net cash flow for 10th year of the project that Moore Corporation should use in capital budgeting analysis? This is very important and interesting math. আমি একটু ক্রোনোলজিক্যালি সাজানোর চেষ্টা করছি যে ইনিশিয়াল ইয়ারে কি হয়, মাঝখানের ইয়ারগুলোতে কি হয়, আর পার্শিয়াল তো কি হয় সেটা দেখলাম। মোস্ট ইন্টারেস্টিং কেস হলো যে লাস্ট ইয়ারটা, অর্থাৎ যে বছর আপনি দোকানপাট ভেঙে চুরে নিয়ে যাচ্ছেন বা ব্যবসা শাট ডাউন করবেন, লাস্ট ইয়ার উইন্ডিং আপ যে বছরটাতে আপনি র্যাপিং করবেন, সেই বছরের ক্যাশ ফ্লোটা কি হয়? সেখানে একটা দুটা বাড়তি ট্রিটমেন্ট আছে, নাথিং এলস, অ্যাজ ইউজুয়াল সবকিছু ঠিক থাকবে, শুধু একটা বাড়তি ট্রিটমেন্ট হবে লাস্ট ইয়ার কেস। তো এটা মনে হয় সেই রকমই একটা ম্যাথ। দেখেন 10 বছর যেহেতু বলছে,
এটা লাস্ট ইয়ার কেস হতে পারে। The Moore Corporation is considering the acquisition of a new machine. The new machine can be purchased at $90,000. It will cost $6,000 to transport to Moore's plant and $9,000 to install. তার মানে আপনার মেশিন কস্ট কত এখানে বের করে ফেলি। টোটাল মেশিন কস্ট কত হবে? 90,000, 6,000, 9,000, 1,05,000, রাইট, $1,05,000 থাকে এখানে। Okay, it is estimated that the machine will last 10 years. The economic life will 10 years, and it is expected to have an estimated salvage value of $5,000. Over its 10-year life, the machine is expected to produce 20,000 units. এরা একটু পেঁচাইছে, সরাসরি রেভিনিউ বলে নাই, রেভিনিউ না বলে একটু গুণ করাবে আপনাকে বাড়তি। Will say expected to produce 2,000 units per year with a selling price of $500 and combined material and labor cost $450. অন্যান্য কেসে যেমন বলা ছিল যে ওর কস্ট সেভিংস হবে 1.5 লাখ টাকা, অথবা বলছে যে ওর রেভিনিউ ইনক্রিজ করবে 1.5 লক্ষ টাকা, সেটা না বলে আপনাকে এইভাবে একটু ঘুরাই বলছে। দ্যাট মিনস ওর রেভিনিউ ইনক্রিমেন্টাল রেভিনিউ কত এখান থেকে, তাহলে 500 টাকা হলো পার ইউনিট সেলিং কস্ট, আর কস্ট অফ গুডস সোল্ড ধরেন এখানে 450, তাহলে 50 টাকা ইনটু 2000 ইউনিট, 2000 ইনটু 50 কত হয়? 1 লাখ। 1 লাখ, এটা আসলে ইনক্রিমেন্টাল রেভিনিউ, নাথিং এলস। Federal tax regulations permit machines of কটা বাজে? 10:30 বাজে গেছে, শুই যা। আচ্ছা একটু মিউট করে নিতে হবে। সরি আমি বুঝতে পারিনি, আমি আনমিউট ছিলাম। সো সরি, বাচ্চাটাকে বলছিলাম তো। সমস্যা নাই। So, federal tax regulations permit machines of this type to be depreciated using the straight line method over 5 years with no estimated salvage value. আসিফ ভাই যে বিষয়টার অবতারণা করছেন সেটাই কিন্তু বলছে ফেডারেল ট্যাক্স রেগুলেশনস, মানে বাংলাদেশের জন্য যেটা এনবিআর। হ্যাঁ, এনবিআর এটার 5 বছরের বেশি ডেপ্রিসিয়েশন নিবে না, আপনাকে এটা মানে 5 বছরের মধ্যে এটাকে জিরো করে ফেলতে হবে মেশিনটাকে। So with no estimated salvage value, Moore has a marginal tax rate 40%. What is the net cash flow for the 10th year of the project that Moore Corporation should use in a capital budgeting analysis? হ্যাঁ, তো এই কেসটা আসলে লাস্ট ইয়ার বোঝা যাচ্ছে, বাট লাস্ট ইয়ারে যে ধরনের ট্রিটমেন্ট থাকে সেটা এর মধ্যে আসে নাই যদিও। তো লাস্ট ইয়ার ট্রিটমেন্ট বাড়তি কি থাকে সেটা পরে বলতেছি। এই অঙ্কটা 10 ইয়ার না বলে যদি 6th ইয়ার বলতো, 6 or 7 or 8 or 9 or 10, অর্থাৎ 5-এর অতিরিক্ত যে কোনো বছরের লাস্ট ইয়ার পর্যন্ত পর ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লো কিন্তু সেম রেজাল্ট হবে। আমার সাথে একমত কিনা? 6 থেকে 10 পর্যন্ত সেম রেজাল্ট আসবে, আর 5 বছর পর্যন্ত একরকম হবে। কেন হবে? জি জিতু ভাই, এটা তো 5 বছর আছে আপনার ফিক্সড অ্যাসেটস এর ভ্যালু। 5 বছরের পর তো আপনার শিল্ড কোনো পাবেন না, তখন তো এটা জিরো আয়া যাবে। এক্স্যাক্টলি 6, 7, 8, 9, 10 সেম হবে, সেম রেজাল্ট আসবে। সো মানে অঙ্কের 5 ডিমান্ড পর্যন্ত ডিফারেন্ট। এক্স্যাক্টলি অঙ্কের ডিমান্ড ওখানে কখনো 6ও থাকতে পারে, 7ও থাকতে পারে, যাই থাক এটা আমাদের কোনো বিষয় না। সো এখানে একটা খেয়াল করার বিষয় আছে যে রেগুলেটরি অথরিটি কি চাচ্ছে সেটা ইম্পর্টেন্ট এখানে। আর রেগুলেটরি ইস্যু যদি না থাকতো, যদি আমাদেরও 10 ইয়ার্স অর্থাৎ মেকানিক্যাল পার্সপেক্টিভে ওর ইকোনমিক্যাল লাইফ যদি 10 ইয়ার্স হতো, 10 ইয়ার্স স্ট্রেট লাইন করলে যা হয় তাই হইতো, মানে 1 থেকে 10 পর্যন্ত একই রেজাল্ট আসতো। বাট এখানে যেহেতু এনবিআর এর একটা
রেগুলেশনস আছে, সো এটাকে 5 বছর পর্যন্ত ডেপ্রিসিয়েশন করা যাবে, 5 বছর পরে আর ডেপ্রিসিয়েশন করা যাবে না। সো 6 থেকে 10 পর্যন্ত রেজাল্ট একই হবে, যে কোনো ভাবে প্রশ্ন সাজানো হতে পারে। সো ক্যালকুলেশন সহজ, বাট যেটা মূল সিগন্যাল সেটা হলো এটা, রেগুলেটরি কনসার্ন। আসেন ক্যালকুলেশনটা এক নজর দেখে নিই, খুব 2 মিনিট লাগবে। দেখেন, by the 10th year of the project 100% of the capitalized cost will have been depreciated because the machine will have been depreciated over 5 years for tax purpose. এটুকু আমরা বুঝছি। Therefore there will be no depreciation tax shield, যেটা আসাদ ভাই বললো যে 5 বছরের পরে আর কোনো ট্যাক্স শিল্ড থাকবে না। ওকে, cash flow will consist of 1 lakh in operating cash flow, যেটা 2000 units per year into 50 unit contribution margin calculated as 500, এত না দেখলো চলবে। Okay, plus the 5000 salvage value of the equipment for total gross cash flow 1,05,000। 5,000 হলো salvage value ছিল, সেটা হলো 1,05,000, 1 লাখের সাথে 5 যোগ করলাম। Since the equipment is fully depreciated, the 5,000 cash inflow from the sale of the equipment is fully taxable as a gain. Okay, আচ্ছা, এই তো লাস্ট ইয়ারের কেসটা পাইছি, ভালো একটা জিনিস আছে, যেহেতু মেশিনটা লাস্ট ইয়ার কেসে যেটা হবে, দেখেন, the equipment is fully depreciated. Okay, the 5,000 cash inflow from the sale of the equipment is fully taxable as gain. এটার মানে কি? That means there is no book value. Book value is 0, but salvage value বা ভাঙারি দাম পাইছেন 5,000 টাকা, সেলস 5,000, তাহলে লাভ কত? পুরো 5,000ই কিন্তু আপনার লাভ। হ্যাঁ, আমরা আজকের ক্লাসের শুরুতেই যে প্রথম অঙ্কটা করছিলাম, যে ওল্ড মেশিন সেলস করার ফলে যে ট্যাক্স ইম্প্যাক্টটা আসে, সেই ট্রিটমেন্ট এখানে আপনাকে করতে হতে পারে। Okay, the sale of the equipment is fully taxable as gain. Okay, most marginal tax rate is for 40%, so the cash flow net of tax will be 1,05,000 into 1 minus 40, মানে 40% হলো ট্যাক্স রেট, বাদ দিলে যেটা হবে $63,000। আচ্ছা, এখানে লাস্ট ইয়ারে তো পুরান মেশিন বিক্রি হবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এরপর আর কিছু আছে নাকি? নাই। অর্থাৎ 1 লাখ, এটা বুঝছেন কিনা? 63,000 সরাসরি যে 63,000 আমরা পাইছি, না ভেঙে ভেঙে দেখাবো এটা? ভাইয়া 63টা হলো টোটাল ট্যাক্স, মানে টোটাল ট্যাক্স বাদ দেওয়ার পর আমাদের ট্যাক্স যেটা বাদ দেওয়ার পর, হ্যাঁ, যদি valuation টা এটা ভেঙে ভেঙেও দেখানো যায়, যেহেতু 5,000 টাকার একটা কেস আছে। আমার মনে হয় অনেকের কাছে কনফিউশন আছে এখনো, why it is 1,005। আচ্ছা, আমাদের আমি আসি, ভেঙে ভেঙে আসি, আমাদের এত প্রথম দফায় এত স্মার্টলি না করা ভালো। ইনক্রিমেন্টাল রেভিনিউ কত ছিল এখানে? মানে ইনক্রিমেন্টাল যেটা বাড়তি রেভিনিউ ছিল কত? $1,00,000, এটা তো বুঝছি আমরা। ওই যে 50 টাকা, 50 into 2,000, 1 লাখ। এটা ক্লিয়ার। 1 লাখ, আচ্ছা। তো এইটার আমরা 10th ইয়ারে আছি, কিন্তু লাস্ট ইয়ার আফটার 5 year, দ্যাট মিন্স দেয়ার উইল বি নো ডেপ্রিসিয়েশন। এখান থেকে কি আরো কিছু ডেপ্রিসিয়েশন মাইনাস করার সুযোগ আছে? নাই, ডেপ্রিসিয়েশন, আচ্ছা, এখানে 0, তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম কিন্তু 1 লাখই, ঠিক আছে? তাহলে এটার উপরে আপনি আগে ট্যাক্স দিয়ে দেন, ট্যাক্স at 40%, কত? 40 after tax cash flow 60,000। ওকে, এই পর্যন্ত থাকেন। এখন 3,000 টাকার কিন্তু একটা মামলা আছে,
63 আর 60 3000 টাকার কেস নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, থাক বা না থাক, 3000 টাকাটাও মিলে দেই। বলছিল যে একটা স্যালভেজ ভ্যালু আছে, তো 10 বছরের মাথায় তো প্রজেক্টটা শেষ হয়ে যাচ্ছে। তো স্যালভেজ ভ্যালু যদি স্বীকৃত হয় যে আচ্ছা, দেয়ার উইল বি নো স্যালভেজ ভ্যালু, মানে স্যালভেজ ভ্যালু 0, বাট লাস্ট ইয়ারে কি হয়েছে, ওই পুরান জিনিসটা বিক্রি করে আপনি 5000 টাকা পাইছেন। দ্য ওল্ড মেশিন সোল্ড at 5000। এই 5000 কে আপনি কি হিসেবে ট্রিট করবেন? ইজ ইট লস অর গেইন? ডেফিনেটলি গেইন। Definitely gain. Extraordinary gain. But gain on sale of old machineries. এটা একটা গেইন, সাধারণ ব্যবসার গেইন না। পুরান মেশিন বেচে 5000 টাকা গেইন করছে, তো গেইন করলে ট্যাক্স দিবেন না? আমরা দিতে হবে তো। ওকে, আমরা একটা অঙ্ক এরকমও করছিলাম যে এরকম প্রশ্ন ছিল একটা, ক্যাশ ফ্লো generated from sale of old machine, জাস্ট এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে দেন তাহলে হয়ে যাবে। তো 5000 টাকা পাইলে তো পুরো টাকা আপনার না, এখানে তো গভর্নমেন্টের ভাগ আছে। 5 এর উপরে কত? 40%, দ্যাট মিনস নিট কত? 60%। আপনার থাকবে আসলে 60%, 40% তো গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে যেহেতু লাভ করছেন। সো এখান থেকে আপনি পাবেন 3000 টাকা। এই ভেঙে ভেঙে যদি আপনি করেন তাহলে সময় বেশি লাগবে, সেক্ষেত্রে আপনার 63,000 মিলবে। হ্যাঁ, 63,000-এর রহস্যটা বের হলো এইভাবে, 60,000 টাকা আপনার অ্যাজ ইউজুয়াল অপারেটিং, আর এইটা হলো এক্সট্রাঅর্ডিনারি আদার্স অ্যাক্টিভিটিজ এর জন্য। আসলে কম্বাইন করে দিছে এখানে। আসলে কোশ্চেনটা কি চাইছিল? কোশ্চেনটা চাইছে যে 10 বছরের মাথায় মানে লাস্ট ইয়ারের ক্যাশ ফ্লোটা কত। জিতু ভাই, হ্যাঁ জিতু ভাই 10th ইয়ারে তো শুধুমাত্র 5000 টাকা বেশি হচ্ছে, তাহলে 6, 7, 8, 9 সেম থাকবে, 10th ইয়ারে মনে হয় 5000 টাকা বেড়ে যাচ্ছে, এক্স্যাক্টলি তাই না? এক্স্যাক্টলি, মানে এইটুক বাদ দিলে বাকি সব জায়গায় এটা 60 করে হ্যাঁ হবে, হ্যাঁ, সব ঠিক থাকবে। 60 করে হবে এটাই। হ্যাঁ, সো লাস্ট ইয়ারের জন্য আসলে কিছু বাড়তি কনসাসনেস থাকে কিন্তু। হ্যাঁ, যেহেতু এটা লাস্ট ইয়ারে দুইটা জিনিস দেখবেন, নোট রাখতে পারেন। লাস্ট ইয়ারের স্পেশাল কনসিডারেশন হলো যে কোনো স্যালভেজ ভ্যালু আছে কিনা বা কোনো ওল্ড মেশিন সেল হচ্ছে কিনা। তো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের আমরা যে ধরনের ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লোটা বের করছি 3 নম্বর বা 4 নম্বর এক্সাম্পলটাতে আমরা যেটা বের করে আসছি, সেম সবকিছুই ঠিক থাকবে, খালি আমরা দেখবো বাড়তি ট্রিটমেন্ট হচ্ছে যদি পুরান মেশিন টেশিন বেসে ও লাভ বা ক্ষতি হয় সেটাকে আমরা অ্যাডজাস্ট করব। যদি লাভ হয় এই ট্যাক্সটা কি ছিল, এই যেমন এখানে 2000 টাকার একটা ট্যাক্স ইম্প্যাক্ট ছিল কিনা, তাই না? 2000 টাকার একটা ট্যাক্স ইম্প্যাক্ট আছে কিন্তু এখানে। তো এটা যেহেতু প্রফিটেবল ছিল, সো দিস ইজ আউটফ্লো। হ্যাঁ, আউটফ্লো অ্যাডজাস্ট করে আমরা 3000 করছি হোয়াটএভার। তো লাস্ট ইয়ারের ইনফ্লো আউটফ্লো গুলো কনসিডার মানে আগে তো আমার সাজায় নিতে হয়, ইনফ্লো আউটফ্লো যখন সাজানো তখন দেখবো যে কোনো পুরান মেশিন বেচা কিনা আছে কিনা। আরেকটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল। লাস্ট ইয়ারে যখন আপনি বিজনেস ক্লোজ করবেন তখন ওয়ার্কিং ক্যাপিটাল উইল বি রিটার্ন। ওয়ার্কিং ক্যাপিটালকে আপনি পুল আউট করবেন, ফেরত আনতে হবে আপনাকে। প্রথম বছর 0 ইয়ারে কি করছিলাম, যেমন টোটাল ইনভেস্টমেন্ট বলছিল বিগিনিং অফ দ্য বিজনেস, হোয়াট ওয়াজ দ্য টোটাল ইনভেস্টমেন্ট, একটা এক্সাম্পল আমরা করছি যেখানে মেশিন এক্সপেন্স এবং ওয়ার্কিং ক্যাপিটাল, বাড়তি ওয়ার্কিং ক্যাপিটাল কত লাগবে সেটা সহ আমরা আউটফ্লো বের করছিলাম। সো সিমিলারলি যখন আপনি লাস্ট ইয়ারে যাবেন আপনার একটা বাড়তি ট্রিটমেন্ট মাথায় রাখবেন যে ওয়ার্কিং ক্যাপিটালকে পুল আউট করতে হবে, যদি কোনো ইনস্ট্রাকশন বা ইনফরমেশন থাকে সেক্ষেত্রে, না হলে নাই। যেমন এই কেসটাতে নাই। যদি এরকম থাকতো যে এর বছরের শুরুতেই বিজনেসের শুরুতে 50,000 টাকা ওয়ার্কিং ক্যাপিটাল তাকে আউটফ্লো করতে হয়েছে, তাহলে লাস্ট ইয়ারে এটা কি হবে, রিভার্স হবে। ওয়ার্কিং ক্যাপিটাল দেন কি হবে, ইনফ্লো না আউটফ্লো লাস্ট ইয়ারে?
ওয়ার্কিং ক্যাপিটাল রিভার্স করলে আপনার ইনফ্লো, এই দুইটা বাড়তি ট্রিটমেন্ট থাকে ইন জেনারেল লাস্ট ইয়ার কেস। বাট আদারওয়াইজ এই প্রশ্নে যা ছিল, যে গল্পটা আছে এখানে আসলে 6 থেকে 9 বছর পর্যন্ত একই রেজাল্ট আসবে, 60,000 60,000 60। সো লাস্ট ইয়ার ইজ 63। আর যদি ওয়ার্কিং ক্যাপিটাল থাকতো সেক্ষেত্রে ওই সমপরিমাণ টাকাটাকে আচ্ছা ভাই, ইউএসএ তে কি ট্যাক্স রেট 40%? কোনটা? ইউএসএ তে কি ট্যাক্স রেট 40% এত বেশি? মানে প্রায় সব অঙ্কের দিকে 40%। না, এটা 25% তো দেখায়। We don't know, বিজনেস টু বিজনেস ভ্যারি করতে পারে। আর ওদের তো বিভিন্ন ধরনের ট্যাক্স, ফেডারেল ট্যাক্স, স্টেট ট্যাক্স, দুই ধরনের। বাংলাদেশে কি ট্যাক্স কম নাকি? বাংলাদেশে তো লিমিটেড কোম্পানি কর্পোরেট ট্যাক্স রেট অনেক, অলমোস্ট 40 প্লাস, 40% এর কাছাকাছি। 35 তো মানে মিনিমাম, এর নিচে না, যদি কেউ দেয় আর কি। এই জন্য তো এখানে তো অ্যাকাউন্ট্যান্টদের অনেক দাম। জিয়া ভাইরা কি করে, ট্যাক্স বাঁচায় বা ট্যাক্স ক্যালকুলেশনই তো করেন। এমএনসি সারা বাকি সবাই তো টাকা দিয়ে বুক করে নেয়। দেখা ওটা আমাদের হেডেক না, আমাদের কর্তার ইচ্ছাই কর্ম। আর হ্যাঁ হ্যাঁ সানি ভাই। জিতু ভাই, যে ওয়ার্কিং ক্যাপিটাল যে লাস্ট ইয়ারের কথা বললেন, এটা তো সব সময় তো ইনফ্লো নাও হতে পারে। যদি কোনো ক্ষেত্রে আমার ইনভেন্টরি অবসোলেট হয়ে যায়, সেক্ষেত্রে তো আমার রাইট অফ ইস্যু চলে আসে। That's different case, but in case of মানে ক্যাপিটাল বাজেটিং এর ক্যাশ ফ্লো নির্ধারণে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল রিভার্স করতে হবে আপনাকে, ম্যান্ডেটরি। আর যদি অবসোলেট হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ সেটাই, আমরা একাডেমিক্যালি থাকি, প্র্যাকটিক্যালি যদি অবসোলেট হয়ে যায় সেক্ষেত্রে তো আর আনবই না, বাট ওই পর্যন্ত আমাদের অ্যাটলিস্ট যেতে হবে না। এটা হচ্ছে ইউজুয়াল, এটা বলা হচ্ছে জাস্ট কনসেপ্টের জন্য, যে বলে দিতে পারে যে ইনভেন্টরি আপনার অবসোলেট হয়ে গেল, দেন হলো আপনাকে রাইট অফ ইস্যুতে ফেলতে হবে আর কি। সেটা আমার ডাউট হয়ে যাবে। ওরকম কেস নাই, তো ভাই বললাম আর যাক। তো আসলে যেটা একটু রিক্যাপ করি, আমাদের মূল ক্যাপিটাল বাজেটিং এ এখনো আমরা যাই নাই। আসলে ক্যাপিটাল বাজেটিং মানে দাঁড়ায় থাকে যেটার উপরে, সেইটা হচ্ছে কিন্তু ক্যাশ ফ্লো। হ্যাঁ, আপনি যে কোনো বই পুস্তকে যখন ক্যাশ ফ্লো দেখবেন বা প্র্যাকটিক্যাল কেসে, সরি ক্যাপিটাল বাজেটিং এর মূল যে ম্যাথমেটিক্যাল টেকনিক্স গুলো, সেটা হচ্ছে যেমন পেব্যাক পিরিয়ড, এনপিভি আর একটা আইআরআর। তিনটা খুব ইম্পর্টেন্ট, মেজারেবিলিটি। তো এই তিনটা যে কোনো ক্যালকুলেশন করতে গেলে ফার্স্ট অফ অল আমাদেরকে কয়েকটা সেভারাল ইয়ার্স অর্থাৎ মাল্টি পিরিয়ড ক্যাশ ফ্লো লাগবে। 1 থেকে 5 বছর বা 5 থেকে 10, 1 থেকে 10 যা থাকে, যার সব কেস টু কেস ডিফার করে। সো ক্যাশ ফ্লোটা হলো এটার একেবারে বেজ লাইন, ক্যাশ ফ্লো। সো এই ক্যাশ ফ্লোটা কতভাবে বিভিন্নভাবে ইম্প্যাক্ট বা ইনফ্লুয়েন্সড হইতে পারে, কি কি দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, কোনটা ইনফ্লো কোনটা আউটফ্লো, কমানো বাড়ানো, এইটা শেখাই হলো ফার্স্ট ফেজে শেখানো হয়েছে অ্যাকর্ডিং টু ইউএস সিলেবাসে। সেগুলোর একদম কোর কয়েকটা এক্সাম্পল আমি দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে দ্য ফার্স্ট ইয়ার আউটফ্লোটা কেমন হয়, অর্থাৎ দিস ইজ 0 ইয়ার বা বেজ ইয়ার বলা হয়। একটা হলো এই 2 নম্বর কেসটা ছিল তাই 0 ইয়ার, অর্থাৎ ইনিশিয়ালি আপনার কত টাকা যাচ্ছে। তো টাকা সাধারণত যেটা যায় প্রজেক্ট ইনভেস্টমেন্ট বা প্রজেক্ট রিনোভেশন, ম্যাক্সিমাম ক্যাপিটাল বাজেটিং এর গোল থাকে আপনার ফিক্সড অ্যাসেট নিয়ে। সবকিছু দেখবেন ম্যাক্সিমাম কেসগুলো আসলে ফিক্সড অ্যাসেট রিলেটেড। ইন সাম কেসেস অ্যাডিশনালি ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে দু একটা কথাবার্তা আছে, বাট এর মূল চেতনাটাই হচ্ছে ফিক্সড অ্যাসেট। দিস ইজ প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট। দেখেন সব জায়গায় মেশিন ইকুইপমেন্ট, বিল্ডিং ও হতে পারে। ল্যান্ডের গল্প তেমন থাকে না, ল্যান্ড নিয়ে খুব বেশি কথা নাই এবং ল্যান্ড তো ডেপ্রিসিয়েবল না।
তো একটা এক্সাম্পল ছিল যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ফর দ্য নিউ ইকুইপমেন্ট, এটা স্পেসিফিক ছিল একটা মেশিন নিয়ে। আর একটা এক্সাম্পল ছিল টোটাল ইনভেস্টমেন্ট একটু অ্যাড করে, সেটা হলো প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। আমাদের দেখতে হবে যে বাড়তি ওয়ার্কিং ক্যাপিটাল লাগতেছে কিনা। আর কনফিউজিং কিছু শব্দ আছে, সেটা হলো বোঝার সুবিধার্থে আমি বলছি যে দেখেন কোথাও বলা আছে যে ইন সেভিংস, হ্যাঁ, উইল জেনারেট এত টাকা ইন সেভিংস, কোথাও বলা আছে যে উইল ইনক্রিজ রেভিনিউ। অর্থাৎ এই এগুলো কোয়ালিটেটিভ কনসিডারেশন, এগুলোর জন্য আপনার ম্যাথে কোনো ইনফ্লুয়েন্স আসবে না। হ্যাঁ, আপনি যখন ক্যাশ ফ্লো স্টার্ট করবেন ক্যালকুলেশন, সেটা এখান থেকে শুরু করতে পারেন। অর্থাৎ দিস ইজ ইয়ার বেসলাইন, অর্থাৎ নেট। আর যদি একটু গল্পটা লম্বা করতে চাই, সেক্ষেত্রে তো একটা এক্সাম্পল দেখলাম, বলছে যে সেলস কত ছিল 10 লাখ, অপারেটিং কস্ট ছিল 2 লাখ, এরকমও আছে। তাহলে উই ইনক্রিজ বা ডিক্রিজ আসলে কত, 8 লাখ, যেটা এইখানে সরাসরি বলা ছিল। আবার কিছু কিছু জায়গায় ভেঙে ভেঙে বলা আছে, ইউনিট দিছে, ইউনিটের আবার সেলিং প্রাইস, ইউনিটের আবার কস্ট অফ গুডস সোল্ড, ইত্যাদি ইত্যাদি। এগুলো আসলে নেহাত লেন্দি করার উদ্দেশ্যে, বাট দিস ইজ দ্য বেসিক। মেশিন চেঞ্জ করলে বা নতুন মেশিন বসালে আইদার আপনার কস্ট সেভিংস হবে, অথবা ক্যাপাসিটি বৃদ্ধির কারণে আপনার রেভিনিউ ইনক্রিজ করতে পারে। আর একটা এক্সাম্পল ছিল, what was the estimated total investment for the expansion? আচ্ছা, এটা তো গেল। আচ্ছা, তো যেহেতু এটা মাল্টি পিরিয়ড বিজনেস লাইফ, সো অবশ্যই আপনার ক্যাশ ফ্লো ক্যালকুলেশন কখনো 0 ইয়ারের হচ্ছে, যেটাকে বেজ ইয়ার বলে বা ইনিশিয়াল। তারপরে যদি 5 বছরের হয়, তাহলে 1 থেকে 5 যে কোনো বছরের ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লো আপনার কাছে চাইতে পারে। সেটার একদম সহজ রুলস হলো যে ইনক্রিমেন্টাল রেভিনিউ minus depreciation into 1 minus tax rate, 1 minus tax rate plus depreciation is added back. এটা একেবারে সহজ সূত্র। আর কিছু কিছু ক্ষেত্রে আরো 2-1 লাইন বাড়ে। সেটা কি বাড়ে? সেটা হলো যে কোনো পুরাতন মেশিন বিক্রি করলে লাভ বা ক্ষতি হয়, সেই জন্য কখনো প্লাস অথবা মাইনাস হইতে পারে, মানে সেটাও ট্যাক্স শিল্ড। এবং ক্যাশ ফ্লো জেনারেটেড ফ্রম দ্য ওল্ড মেশিন ইজ সেলিং, ওইটা এখানে অ্যাডজাস্টমেন্ট হয়, 1 লাইন বাড়বে। কোথাও কোথাও ওয়ার্কিং ক্যাপিটাল জনিত একটা ইনফ্লো আপনাকে অ্যাড করতে হতে পারে, ইন কেস অফ, যদি থাকে। বাট বেসিক ক্যাশ ফ্লো, প্রতি বছরের ক্যাশ ফ্লো বের করার মূল সূত্র আসলে এইটুকু, অর্থাৎ সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড বা এরকম যদি কিছু থাকে, বা যদি বলে যে তার কস্ট সেভিংস অথবা ইনক্রিমেন্টাল রেভিনিউ মাইনাস ডেপ্রিসিয়েশন ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট প্লাস ডেপ্রিসিয়েশন, এটা একেবারে বেসিক ইকুয়েশন। সো 1 থেকে 5 বছর, 1 থেকে 10 বছর, যেটা চাক আমরা বের করে দিতে পারবো। আর একটা হচ্ছে মাউস কাজ করে না কেন, আরেকটা ছিল যে হাউ মাচ উড দ্য কোম্পানি annual tax savings be upon acquiring the machine if the company's income tax is, অর্থাৎ আপনার পার্শিয়াল কিছু ডিসিশন বের করতে হতে পারে যে ডেপ্রিসিয়েশন জনিত ট্যাক্স শিল কত, সেটা আমরা বুঝে গেছি যে কেমনে করা লাগে। অর্থাৎ যতটুকু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ততটুকুর উপর ট্যাক্স রেট বসায় দিলে যেটা হয় সেটি হলো ডেপ্রিসিয়েশন রিলেটেড ট্যাক্স ইম্প্যাক্ট, এবং ইট ইজ অলওয়েজ ট্যাক্স শিল্ড, ট্যাক্স সেভিংস, দ্যাট মিন্স ট্যাক্স, এটা আমার ইনফ্লো, এরকম ক্যালকুলেশন। আর কি আছে, আর একটা দেখলাম লাস্ট ওয়ান, যেটা 10 নম্বর এক্সাম্পল ছিল, সেটা হচ্ছে লাস্ট ইয়ার ট্রিটমেন্টটা কি। লাস্ট ইয়ার ট্রিটমেন্ট অ্যাজ ইউজুয়াল যে কোনো বছরের মতোই, শুধু বাড়তি কনসিডারেশন দেখবেন যে ফেডারেল ট্যাক্স অথরিটি বা লোকাল ট্যাক্স অথরিটির কোনো নির্দেশিকা আছে কিনা, এই হলো বিষয়।
আর ডেপ্রিসিয়েশন নতুন করে শেখার কিছু নাই, ম্যাক্সিমাম কেসে দেখবেন স্ট্রেট লাইন মেথড, আর সামটাইমস এমএস ইয়ার যেটা আছে ইয়ারলি কত রেট দেওয়া থাকে অ্যাজ পার গিভেন, সেটা করলেই হয়। এই হলো আজকের সারমর্ম। কোনো প্রশ্ন আছে কিনা? আসাদ ভাই, এটা কোন বই থেকে এটা ইয়ে করলেন আপনি? এটা কোনো বই থেকে না, বিভিন্ন জায়গা থেকে টোকাই নিয়ে আসছি আর কি। আমি মূল বক্তব্যটা দেওয়ার চেষ্টা করলাম। এটা আপনাকে আমাদের কি দিয়েছেন এটা? এটা মেসেঞ্জারে দেওয়া ছিল, না পাইলেও কোনো সমস্যা নাই। এটা একেবারে যেটুকু বুঝেছেন আশা করি ইনশাআল্লাহ মোটামুটি ইনশাআল্লাহ এটা একদম প্রাইমারি আলাপ আর কি।